সুলতানা রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই আয়োজনে। আপনারা বাংলাদেশের নারীর বিষয়টি সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি শুধু নিজে একজন নারী হিসেবে নয়, বাংলাদেশের নারীরা, বিশেষ করে প্রান্তিক নারী থেকে শুরু করে একেবারে উচ্চবিত্ত নারী, কেউই কখনো তাদের অধিকার বলেন, মর্যাদা বলেন, সম্মানের জায়গাটি বলেন, কখনোই অক্ষুণ্ণ আহ, আহ, দেখতে পায় না। প্রতিটা মুহূর্তে তাদের অধিকারের জন্য, সম্মানটুকু বাঁচানোর জন্য সংগ্রাম করতে হয়। যোগ্যতা থাকা সত্ত্বেও, নিষ্ঠার সঙ্গে কাজ করা সত্ত্বেও প্রতি পদে পদে তাদেরকে যেমন লাঞ্ছিত, অপমানিত এবং পিছিয়ে পড়তে হয়, তেমনি সব বাধা অতিক্রম করে আবার জয় করার ইতিহাসও বাংলাদেশের নারীদের আছে। বাংলাদেশে এখন 5ই আগস্টের পরে যে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখানো হয়েছিল, সেই স্বপ্নে নারীরা ছিল কিন্তু একেবারে সামনের কাতারে। তবু কিভাবে কিভাবে যেন তারা ক্রমাগতভাবে ছিটকে পড়তে থাকলো। এখন শুধু তারা ছিটকেই পড়লো না, তাদের উপর রীতিমতো সহিংস আচরণ করা হচ্ছে, যৌন নির্যাতন করা হচ্ছে, তাদেরকে আহ ক্ষমতার থেকে অনেক দূরে এরই মধ্যে সরিয়ে দেওয়া হয়েছে। এখন অবস্থাটি এমন দাঁড়িয়েছে যে এই যে নতুন যেই তরুণরা রাজনৈতিক দল গঠন করেছে, এনসিপি, জাতীয় নাগরিক কমিটি, সেই কমিটির ভেতরে অনেকের বিরুদ্ধেই যৌন হয়রানির অভিযোগ এসেছে, নারীর প্রতি সহিংসতার অভিযোগ এসেছে। অভিযোগ, আমি কথাটি বলছি এই কারণে, দেশের বাংলাদেশের প্রচলিত আদালতে সেগুলো প্রমাণিত না হলেও বিভিন্নভাবে এই আন্দোলনের যারা নেতৃত্বস্থানীয় ছিলেন, তারাই নিজেরাই বিভিন্ন রকম কমিটি গঠন করে ওই সব অভিযোগের তদন্ত করে সত্যতা প্রমাণ পেয়েছেন। তবু কোনো বিচার হয়নি। তবু ওই যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা আছেন শুধু বহাল তবিয়তেই নয়, তারা আছেন এই দলটির একেবারে শীর্ষ পর্যায়ে, অত্যন্ত প্রভাবশালী পর্যায়ে। কিভাবে একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে যদি এরকম গুরুতর অভিযোগ, বিশেষ করে নারীদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগ, তাদের সঙ্গে অশালীন মন্তব্য করা, আপত্তিকর প্রস্তাব দেয়া, এ ধরনের অভিযোগ উঠে আসার পরেও তারা কেমন করে বহাল তবিয়তে থাকেন, এটি সত্যি সত্যি আশ্চর্যজনক বিষয়। নারীর বিষয়টি শুধুমাত্র স্পর্শকাতরই নয়, এর সঙ্গে একটি দল কতখানি প্রগতিশীল, কতখানি আধুনিক এবং কতটা একটি জাতিকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে সেটি ফুটে ওঠে। আর বাংলাদেশের নারীরা, যদিও তারা নিপীড়িত, চিরবঞ্চিত জনগোষ্ঠী, কিন্তু তারাই হচ্ছে কি সেই অদম্য, যারা সবকিছু রুখে দেয়, যেমনটি সবশেষ রুখে দিয়েছিলেন 5ই আগস্টে বাংলাদেশের নারীরা। তবু কেন নারীরা এখনো নির্যাতিত? বিশেষ করে যেই দলের নেতৃত্বে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নারীরা এখনো কেন লাঞ্ছিত? এই বিষয়টি সামনে আনছি কারণ আপনারা অনেকেই জানেন যে এনসিপির যে একজন শীর্ষ নেতা সারোয়ার তুষার, তার বিরুদ্ধে একজন নারী এখন অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে আরো কয়েকজন নারী আগে অভিযোগ করেছেন। সবকিছু মিলে কি ঘটছে এই দলটিতে, এই দলের নারীরা কতটুকু নিরাপদ, তাদের নিরাপত্তার বিষয়ে এই নারীরা কি, এই দলটি কি ভাবে, এবং এবং আরো গুরুত্বপূর্ণ বিষয়, তাদের নারী নীতিটাই বা কি? এই প্রশ্নগুলোকে সামনে রেখে আমি শুরু করছি আমার আজকের আয়োজন। আমার সঙ্গে আজকে যারা অতিথি হিসেবে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। আমার সঙ্গে আজকে রয়েছেন, প্রথমে যার কথা আমি বলবো, তিনি হচ্ছেন সারোয়ার তুষারের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে নারী, নীলা ইসরাফিল। তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তিনি সঙ্গত কারণে তিনি অত্যন্ত বিমর্ষকর অবস্থায় রয়েছেন, বিমর্ষ, বিব্রত, বিষণ্ণতার মধ্যে রয়েছেন। তিনি আজ কদিন ধরে একেবারে গৃহবন্দী করে রেখেছেন নিজেকে। সেজন্য তিনি আমাদের সঙ্গে উপস্থিত আছেন, কিন্তু তিনি ক্যামেরায় আসতে চাচ্ছেন না। ইটস ওকে, আমরা বুঝতে পারছি তার মানসিক অবস্থা। তার প্রতি সহানুভূতি রেখেই আমরা শুরু করছি এবং তাকে আমি স্বাগত জানাচ্ছি। এছাড়া আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ এবং রয়েছেন সাংবাদিক সুমি খান। আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি শুরু করব নীলা ইসরাফিল, আপনার কাছ থেকে। আপনাকে আমি জিজ্ঞেস করব না আপনি কেমন আছেন, কিন্তু তবু আমি জানতে চাই যে আপনার দিনটি কেমন কাটছে। Oh, I'm not well actually. I'm sorry for that. আমার একটু সময় লাগবে। আমি আপনাদের সাথে বেশি সময় কাটাবো না। আমি কয়েকটা কথা বলে জাস্ট বেরিয়ে যাব, আমাকে ক্ষমা করবেন।
সেটা হচ্ছে উম, আমি যে আহ, আমি আমি যে অভিযোগটি করেছি বা আমার দ্বারা যে অভিযোগটি উম, মানুষের সামনে প্রকাশিত হয়েছে, সেই অভিযোগটি আমি যে সংগঠনটার মধ্যে আছি তারা ইতিমধ্যে সেই ব্যক্তিটিকে একটি শোকজ পাঠিয়েছে, তার জন্য 5 দিন সময় দিয়েছে। আমি সেটাকে সম্মান করতে চাই। যেহেতু আমি একটা সংগঠনের মধ্যে আছি, তো আমি সংগঠনের বাইরে গিয়ে আলাদাভাবে তখনই কথা বলতে পারি যখন সংগঠন আহ ন্যায়ের পক্ষে থাকবে না। যতক্ষণ সংগঠন ন্যায়ের পক্ষে থাকবে ততক্ষণ আমার উচিত আমার সংগঠনকে প্রায়োরিটি দেয়া। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমি এখন পর্যন্ত লিখিত, ওরা যেটা বলছে যে আমি লিখিত অভিযোগ দিইনি, আমি আসলেই এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেইনি। তার পিছনে কয়েকটা কারণ আছে। আহ প্রথমত হচ্ছে আমার দলের যিনি প্রধান, আমি তাকে মৌখিকভাবে জানিয়েছি। আমার দলে যে মুখপাত্র, তাকে জানিয়েছি। আমার মহানগরে যারা দায়িত্বে আছেন তাদের দুজনকে জানিয়েছি। এরপরে যখন আমি বিষয়টা মানে ফলো আপেও আসে নাই, একেবারেই তারা গা ছাড়া দিয়ে ছিলেন। তো এই বিষয়টা আমি আমার যে স্ট্যাটাসটা আমি দিয়েছি, আমি আমার স্ট্যাটাসে সেটা আমি পুরো বিষয়টা, আমার পুরো জার্নিটা আমি খুবই মানে সংক্ষেপে বলার চেষ্টা করেছি যে আমি কোথায় বিচরণ করি, আমি কোথায় বিলং করি, আমি কোথা থেকে আসছি, আমি আমার রিজার্ভেশন কি, আমি কি চাই, মানে আমার সমস্ত ব্যাখ্যাটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা 21 থেকে দেখে থাকবেন যে আমার সাথে বিভিন্ন রকমের অত্যাচার, হাবিজাবি ধরনের ঘটনা ঘটে আসছে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, নীলা, শুধুমাত্র আপনার সাথে কেন এই ঘটনাটা ঘটে? এই ঘটনাটা শুধুমাত্র নীলার সঙ্গে ঘটে না আপু, এই ঘটনাটা বাংলাদেশের 99% নারীদের সঙ্গে ঘটে, কিন্তু তারা কথা বলে না। আমার প্রবলেম হচ্ছে আমি কথা বলি, আমি কথা বলি বলেই আমি যে খারাপ, আমি কথা বলি বলেই যে আমাকে এই প্রপোজটা করা যাবে, আমি কথা বলি বলেই যে আমাকে নিয়ে নানান কিসিমের একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে আমাকে ক্রিমিনাল বানানো যাবে, তা কিন্তু নয়। আমি 10টা মেয়ের হয়ে একজন কথা বলছি, আমার সেই বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। আমার সমাজে এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে, সবগুলো সেক্টরে, শুধুমাত্র পলিটিক্সে না, রাজনীতিতে না, শুধুমাত্র অভিনয়ের শিল্পীদের ক্ষেত্রে না, শুধুমাত্র লয়ারদের ক্ষেত্রে না, ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে না, ডাক্তারদের ক্ষেত্রে না, সবগুলি স্তরে এই বিষয়টি বিদ্যমান। কেউ কথা বলছে, কেউ কথা বলছে না। আর আমার প্রবলেম হচ্ছে আমি সমস্ত কথা বলি। আমার আমি লুকিয়ে রাখার মানুষ না, আমি খুবই স্পষ্ট ভাষী। এটাই হচ্ছে আমার প্রবলেম। তো আমি আমার তরফ থেকে আমার কথা শেষ। আমি আর কিছু বলতে চাই না, আমি জাস্ট আমরা অপেক্ষা করছি আপা আমার আপনি দলের এটা আপনার অবশ্যই সিদ্ধান্তের উপরে। কথা বলেন, আপনি কথা বলেন, এটা অবশ্যই আপনার সমস্যা নয়, বরং এটাই বলা উচিত, স্পিক আউট। আচ্ছা, আমরা কি একটা প্রশ্ন করতে পারি ওনাকে? একটু পরে আমি একটা জিনিস বলে নেই, সেটি হচ্ছে উনি গিয়ে যেহেতু যাবেন বলছেন তাই। না নীলা, যদি বলতেন, আপনি বলছিলেন যে 5 দিন তাকে সময় দেওয়া হয়েছে শোকজ করার পরে, রাইট? অলরেডি জি, 4 দিন পেরিয়ে গেছে। তো কোন জি। রকম প্রতিক্রিয়া, কোনো কিছু আপডেট কি আপনাকে জানানো হয়েছে, কিংবা এই দলের পক্ষ থেকে আপনার সঙ্গে কোন রকম যোগাযোগ করা হয়েছে? আমার সঙ্গে এখন পর্যন্ত কেউ যোগাযোগ করেনি ওভাবে। আমি নিজে থেকে আজকে যারা অভিযোগ টিমে আছেন তাদের একজনের সাথে, নাম বলছি না, একজনের সাথে যোগাযোগ করেছি। আমি বলেছি, ভাইয়া বিষয়টাকে সাংগঠনিকভাবে শেষ করেন। আমি বলেছি যে আমি আমার যে দলের প্রধান নাহিদ, যাদেরকে আমি আসলে মৌখিকভাবে কমপ্লেনটা করেছি, তাদের সাথে বসতে চাই। তো তারা বিষয়টা নিয়ে চিন্তা করে আমাকে জানাবে বলেছে। আমার শুধু অপেক্ষার সময়, আমি অপেক্ষা করি। আহ যার বিষয়ে এই কমপ্লেনটা আসছে তার যে মানে আমি যদি এখন আপনাদের সাথে আমার কথাগুলো, আমার বক্তব্যগুলো শুধু বলি, তাহলে একপাক্ষিক হয়ে যাবে। আর তার সাইড থেকে কিছু বলা হবে না। সো দুই পক্ষের মাধ্যমেই ঘটনাটা আসুক, ইনভেস্টিগেশন হোক। আফটার ইনভেস্টিগেশন কি দাঁড়ায় সেটা জন্য ওয়েট করা আমার মনে হয় ভালো হবে। নিশ্চয়ই, নিশ্চয়ই। কিন্তু আমি যেটা জানতে চাই যে, ধরেন আপনি মৌখিকভাবে জানিয়েছেন নাহিদ ইসলামকে। আহ, আমরা জানি যে সারোয়ার তুষার এনসিপিতে খুবই প্রভাবশালী অবস্থায় রয়েছে, তার শক্তির পেছনে কারা রয়েছে? আপনার কি মনে হয় নাহিদ ইসলাম এর বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নেবে?
আমি আসলে আপু আমি এগুলি বলতে পারবো না। আমি সরি, আমি এগুলি জানি না। কিন্তু আমি হোপফুল। আমি ওদের মধ্যে সততা দেখতে পেয়েছি। আমি এনসিপির মধ্যে যারা আছেন, যদিও তারা আমার পাশে ফিজিক্যালি ওভাবে নাই, আমরা মানে প্রকাশ্যে দেখতে পাচ্ছি না, তবুও আমি বলবো সবাই খারাপ না। এনসিপির যারা আছে তাদের মধ্যে দেশপ্রেম আছে, তারা রাষ্ট্রকে নিয়ে আসলেই ভাবে। তার মধ্যে কেউ কেউ আহ একটু অন্যদিকে হয়তো চলে গেছে, এবং সেটাও যে লুকায়িত আছে তাও না, সেটাও আপনাদের সামনে চলে এসছে, সমস্ত কিছুই প্রকাশ্য দিবালোকে। সুতরাং ওই উম মানে তিক্ত বিষয়টাকে নিয়ে আমি আর কথা বলতে চাই না। জি, এমনিতে আপা ওই বিষয়ে আমিও কথা বলতে চাই না, যেটা হয়ে গেছে বারবার আপনাকে মনে করিয়ে দিতে চাই না। কিন্তু এই বিষয়টি নিয়ে এনসিপির শীর্ষ নেতাদের কেউ কি আপনার সঙ্গে যোগাযোগ করেছে? কেউ কি আপনার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে? নট ইয়েট, নো, নো, কেউ না। আর কারণটা কি বলে মনে হয় আপনার? আমি জানি না, আমি ধারণা করে কথা বলতে পারি না। জি, এমনিতে আমি ধরেন জানি না এই ওরা অভিযোগ যে আপনি প্রথম করেছেন তা তো নয়। এর আগে বিথি সপ্তর্ষিও তার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন, এবং সেটি শহীদুল আলমরা তদন্ত করে সত্যতাও প্রমাণ পেয়েছে। তো এই ব্যাপারে তার সঙ্গে কি আপনার কোনো কথা হয়েছিল? আর কারো কথা কি জানা আছে? বিথি সপ্তর্ষি ছাড়া সারোয়ার তুষার আরো কারোর সঙ্গে এমন আমি আপনি আমাকে আমার বিষয়ে জানতে চান, আমি বলতে পারবো। আরেকজনের বিষয়ে আমি কিছু বলতে পারবো না আপু। আই এম সরি ফর দ্যাট। আমি মনে হয় আপু আমাকে একটা প্রশ্ন করতে চেয়েছে, সাংবাদিক আপু। হ্যাঁ, জি, উনি- আমি আমি ওনার প্রশ্নটা নিয়ে আমি চলে যেতে চাই। জি আমি প্লিজ। আপনাকে শুধু একটা প্রশ্ন, প্রথমেই আমি বিনীতভাবে এবং বেদনার সাথে আপনার সাথে আমি একাত্মতা প্রকাশ করছি, কারণ এই যে আঘাত, এই যে কষ্ট, এটা আমি জানি। আমরা, আপনি যে বলেছেন 99%, আমরা অলমোস্ট 99% নারী বুঝি, কারণ আমরা ভুক্তভোগী হয়েছি আমাদের কর্মক্ষেত্রে, আমাদের পথ চলতে, ঘরে বাইরে বিভিন্ন ক্ষেত্রে, আশৈশব। কিন্তু আমার একটা প্রশ্ন আপনার কাছে, জি ক্ষমা করবেন, যে জায়গাটা আপনি বলছেন আপনি লিখিত অভিযোগ করেননি, নাম্বার 1, জি নাম্বার 2, আপনি এখনো আস্থা রাখছেন, দলকে ভালোবাসেন, দলের সহযোদ্ধাদের ভালোবাসেন। তাই আমার প্রশ্ন হলো, আপনি শিক্ষিত, উচ্চশিক্ষিত, সমাজে প্রতিষ্ঠিত নারী, কিন্তু আমি বাংলাদেশ মহিলা পরিষদের চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদিকা থাকার সূত্রে, কেন্দ্রীয় কমিটির সাথেও দীর্ঘদিন যুক্ত হবার সূত্রে বলতে পারেন যে আমার মা কেন্দ্রীয় নেত্রী থাকার কারণে আমি অনেকগুলো কেস জানি, যেটাতে আমাদের ভুগতে হয় যে ধরুন নারী নিপীড়ন, নারী নিগ্রহের ঘটনাগুলো আদালতে বলুন, আইনিভাবে বলুন, পরে আর অপরাধী সাজাটা হয় না, সাজা না হলে দৃষ্টান্ত থাকে না, অপরাধগুলো সমাজে বেড়ে যায়। এই যে আপনি লিখিত অভিযোগটা করলেন না, এই জায়গাতে আপনার মৌখিক অভিযোগের কিন্তু ওরা যদি করেও থাকে, শাস্তিমূলক ব্যবস্থা, কোনো সাংগঠনিক ব্যবস্থা ওনারা আমার মনে হয় না নেওয়া সম্ভব লিখিত অভিযোগ ছাড়া। এটা শুধুমাত্র সময় ক্ষেপণ হবে। আরেকটা বিষয় আপনি বলেছেন যে দুপক্ষের ঘটনা তদন্ত, সততা দেখতে পাচ্ছেন। আমি দুঃখিত, এই জায়গাটা আপনার, এটা আপনি আপনার আন্তরিকতার কারণে আপনি বলছেন দলের প্রতি, কিন্তু যে আঘাতটা আপনি পেয়েছেন, যে ভাষাটা সোশ্যাল মিডিয়াতে বাইরে আপনি একজন উপদেষ্টাকে, আপনার প্রধানকে, নাহিদকে বলার পরও আপনি সঙ্গে সঙ্গে, আমরা সাধারণত একটা সচেতন সমাজে, সচেতন একটা যেখানে নারীর প্রতি দায়িত্বশীলতা, আপনারা বৈষম্য বিরোধী আন্দোলনে গেছেন, নারীর প্রতি বৈষম্য বিলুপ্ত বহু বহু দূরে, মানুষ হিসাবেও যদি, মানুষের প্রতিও যদি বৈষম্য বিরোধী অবস্থানে থাকে কেউ, সে কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা একটা অবস্থান দেখতে পেতাম, কিন্তু সেটা আমরা পাইনি। তাই আমি আপনাকে ওই প্রশ্নটাই করলাম যে আপনি মনে করেন কিনা এই জায়গাতে আপনার পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে নিজেকে আত্মসম্মানের জায়গায় এবং নিজের আগে পরবর্তীতে আর কখনো যেন এই ধরনের হেনস্থা, নিগ্রহ আর কোনো নারী না হয়, ইভেন আপনিও যেন না হন, সেক্ষেত্রে আপনি কি মনে করছেন আপনি প্রতিরোধমূলক অবস্থানে আছেন?
আমাকে তার আগে বলেন আমার উপরে কি আস্থা আছে? না না, আমাকে কি মনে আস্থা হয়? আপনাকে প্রথমেই বলেছি, কাগজপত্র আইন বাস্তবতার কথা বলে, মুখে আস্থার বিষয় নয়। আপনার না, জায়গায় আমি আমাকে আমি কল্পনা করছি। হ্যাঁ, আস্থার এই কথা জন্য আমি বলতে চাই। বলছি। আমি আস্থার বিষয়টা এভাবে বলতে চাই যে আমি কিন্তু হচ্ছে আসলেই প্রতিবাদী নারী। মানে আমার আমার উপরে ওই আস্থাটা আপনার আছে কিনা যে আমি মু- আদৌ আমি আপনার অবশ্যই উঠবো আস্থাশীল, কিনা। আপনার প্রতি শ্রদ্ধাশীল, আস্থাশীল, ওকে, একদম ফাইন। শতভাগ। ওকে, কিন্তু ওকে, কিন্তু ওকে, এবার মনে আমি বলি। রাখবেন এই জায়গাটা, কখনো আপনার কাগজে পত্রে লিখিত অভিযোগ ছাড়া আপনার বিরুদ্ধে যে যা করুক, ক খ গ ঘ এবিসিডি, তার এগেনস্টে অ্যাকশন নেওয়া, সাংগঠনিক ভাবে বলুন, আইনগত ভাবে বলুন, দিস ইজ কোয়াইট ইম্পসিবল। আই ধন্যবাদ। অ্যাপ্রিসিয়েট, আই অ্যাপ্রিসিয়েট। সেটা হচ্ছে যেহেতু অলরেডি 5 দিনের ওকে সময় দেয়া হয়েছে, সো 5 দিন পরে কি দাঁড়ায় আমি সেটার অপেক্ষায় আছি। 5 দিন পরে যদি বিষয়টা তারা বুঝতে পারে যে আসলেই সে ক্রাইম করেছে, আফটার ইনভেস্টিগেশন তারা যদি এটা মনে করে এবং তার শাস্তি প্রদান করে, তাহলে তো আমার এখানে লিখিত অভিযোগ দেওয়ার কোনো দরকার নাই। আর যদি তারা উল্টা আমাকে ক্রিমিনাল বানিয়ে দেয়, তারপরে আমার সাথে আসলে কি ঘটেছে না ঘটেছে সমস্ত কিছু আমি শুধু লিখিত না, আমি আইনি প্রক্রিয়াতেও যাব। এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার সাথে যে ঘটনাটা ঘটেছে এটা ফার্দার কোনো নারীর সাথে যাতে না ঘটে, আমি সেটার একটা এক্সাম্পল তৈরি করবো ইনশাল্লাহ। জাস্ট আমাকে ট্রাস্ট করেন। আপনি কি অনেক রকম ধন্যবাদ আইনি আপনাকে। প্রক্রিয়ার কথা ভাবছেন? হুম। আমি এখনো ভাবছি না, আমি এখনো বলছি আমি আমার সংগঠনের সিদ্ধান্তের উপরে ডিপেন্ড করবে আমি নেক্সট কি করব না করব। জি, বুঝতে পেরেছি। শরীফ ভাই কোনো প্রশ্ন আছে নাকি? শরীফ ভাই? আমি ধন্যবাদ আপনাকে। আমি তার কথাগুলো তো শুনলাম, তার মানসিক বিপর্যস্ততা আমি বুঝতে পারছি। তো তিনি কিন্তু দীর্ঘদিন ধরে একটা লড়াইয়ে আছেন। আমরা আলোচনাটা করছি রাজনীতিতে নারীদের নিরাপত্তার বিষয়টা, তো উনি তার পারিবারিক জীবনেও কিন্তু এই ধরনের একটা লড়াইয়ের মধ্যে ছিলেন। সুতরাং নারীর উপরে এই ধরনের আচরণের জায়গাটা কেবলমাত্র রাজনীতিতেই ঘটছে, আপনার কর্মক্ষেত্রে ঘটছে তা না, তার পরিবারের মধ্যেও ঘটছে। রাইট। তিনি যে বিপর্যস্ততার কথা বলছেন, আমি এই জায়গাটায় সংবেদনশীলতার সাথে দেখতে চাই। আমি তাকে এই জায়গাটার বিব্রতকর অবস্থা অথবা তার হৃদয়ে রক্তক্ষরণ ঘটে এই ধরনের পরিস্থিতিতে তিনি যান, এটি আমি চাই না বলেই আমি আর তাকে তার মানসিক অবস্থা বুঝে তাকে প্রশ্ন করছি না। তবে তিনি যে লড়াইটা করছেন এই লড়াইটাকে রেসপেক্ট করি এবং তাকে থ্যাংক ইউ। মনে করিয়ে দেই তিনি এই লড়াইয়ের একেবারে একাই করছেন, একাই করতে হবে তা না। ইতিমধ্যেই আমরা দেখছি সমাজের শুভবোধের অনেক মানুষ তারা এই লড়াইয়ের সঙ্গে আছে। বিষয়টিকে নিয়ে যেমনিভাবে একটা বিরাট অংশ এটিকে কটাক্ষ করা, আক্রমণ করা, এটিকে ধামাচাপা দেওয়ার যেমন চেষ্টা করছে, আবার তার যে লড়াই সেই লড়াইটিকে রেসপেক্ট করছে এই ধরনের অনেক মানুষ আছে, প্রতিকার চাইছে এই ধরনের অনেক মানুষ আছে। আমরা তাকে আশ্বস্ত করি যে আপনি এই লড়াইয়ে একা নন, আপনার সাথে অসংখ্য শুভবোধের মানুষ আছে, আপনার জন্য শুভকামনা। জি, নিশ্চয়ই, থ্যাংক ইউ নিশ্চয়ই। সো মাচ। নীলা ইসরাফিল, আমি আপনাকে একটু শেষ একটা কথা জানতে চাই। কিন্তু আপনার জানা মতে কি আরো কেউ আছে যারা এরকম ভিকটিম হয়েছেন? আমি আসলে সে বলতে সম্পর্কে পারছেন না? কি বলতে চাই না। আমি শুধু এইটুকু বলতে চাই আপনাদের তিনজনের মাধ্যমে সমাজকে, রাষ্ট্রকে বলতে চাই যে দেখেন আজকে আমি কথাগুলো আগেও 21 থেকেই বলে আসছি জনসম্মুখে, এখনো বলছি। ভাইয়া যেটা বললেন যে নীলা আপনি একা না, আসলে একা নীলা কিছু করতে পারবে না। আমার মতো আপনাদেরকেও হচ্ছে এই কথাগুলো বলতে হবে। শুধু বলতে হবে না, এটার প্রতিবাদ চাইতে হবে, প্রতিবাদ করতে হবে। তখনই গিয়ে এই সমাজ থেকে এই ধরনের বীভৎস রকমের যে
ঘটনা, আমি এগুলি উল্লেখ করতে চাই না, সেটা বিলুপ্ত হবে। আদারওয়াইজ এটা চলমান থাকবে, চলতেই থাকবে, আজকে আমার সাথে, কালকে আপনার সাথে, তার সাথে, এভাবে এটা চলতেই থাকবে, চলতেই থাকবে। সো আমরা যদি এটা স্টপ করতে চাই, তাহলে সত্যতার সাথে থাকি, অনেস্টির সাথে থাকি, আর মানে সচেতন থাকি, সচেতন ভাবে থেকে এখান থেকে কিভাবে নিষ্পত্তি পাওয়া যায় ওই মেয়েটার সাথে থাকি। আপনারা যদি মেয়েটাকে বলেন তোমার প্রিভিয়াস হিস্টোরি কি, তোমার কয়টা বয়ফ্রেন্ড ছিল, তুমি কি ধরনের ড্রেস আপ করো, তুমি কিভাবে কথা বলো, তুমি স্ক্রিনের সামনে কিভাবে আসো, তোমার ওয়ে অফ টকিং কি, তোমার কয়টা বাচ্চা, তোমার এই সেই, মানে আপনারা যদি এগুলি বলতে থাকেন ওই নারীটিকে, তাহলে ওই যে ক্রাইমটা, সেটা ধামাচাপা পড়ে যায়। ক্রাইমটাকে যদি প্রশ্রয় দিতে না চান, তাহলে মেয়েটিকে নিয়ে অবশ্যই আলোচনা করবেন, কেন করবেন না, কিন্তু সেটা পরে, যখন এটার বিচার হয়ে যাবে, তারপরে ওই মেয়েটির কানে ধরে বলবেন, এই মেয়ে তুমি এভাবে চলো না, এই মেয়ে তুমি এই ড্রেস পরো না, এই মেয়ে তুমি এভাবে কথা বলো না। এটা আপনি পরে করবেন, নট নাও। এখন সময় হচ্ছে ক্রিমিনালকে ধরা, এখন সময় হচ্ছে ক্রাইমটাকে সরানো। এখন ওই সময়টা না নারীকে দোষারোপ করা, নারীর যা কিছু আছে সেটা নিয়ে সমালোচনা করা। ওই সমালোচনাটা আপনাকে হয় আগে করতে হইতো, যখন আপনি এই প্রস্তাবটা দিয়েছেন তার আগে আপনাকে এই চিন্তাটা করতে হতো, আমি যে মেয়েটিকে প্রস্তাব দিতে যাচ্ছি, এই মেয়েটা আদৌ কি এই প্রস্তাব নেয়ার মতো মেয়ে কিনা, সে কি এটা ডিজার্ভ করে, এই মেয়েটা কি ধরনের ড্রেস আপ করে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, তার ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড কি, তার লেখাপড়ার ব্যাকগ্রাউন্ড কি, মানে আপনি যা কিছুই জানতে চান, হয় এটা আপনাকে আগে জানতে হবে, অথবা এই ঘটনার সমাপ্ত হওয়ার পরে, বিচার হওয়ার পরে আপনাকে জানতে হবে। মাঝখানে যদি এই ধরনের কথা সমাজ তুলে ধরে যে মেয়েটার চলন বলন বাঁকা, এই কারণে এই প্রস্তাবটা দিতে পেরেছে, তাহলে ক্রিমিনালটা আসলে পার পেয়ে যায়। আমরা চাই না ক্রিমিনাল যাতে পার না পায়, আর ক্রিমিনাল পার যদি না পায় তাহলে ক্রাইমটার হবে না। আমি চাই এই রাষ্ট্র থেকে নারীর নিপীড়নটা একেবারে বিলুপ্ত হয়ে যাক। সেই কারণে আপনাদের সবাইকে আমি আহ্বান জানাবো, যদি আমি মিথ্যা হই, যদি আমি ক্রাইম করি, আমার সাথে আমাকে অবশ্যই শাস্তি দিবেন। যদি আমার সাথে কেউ ক্রাইম করে থাকে, তাহলে সে জানি শাস্তিটা যথার্থ পায়। সেই দিকটাতে আপনারা সংবদ্ধ হয়ে একই সাথে আসেন, আমরা পারবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমি চলে যাচ্ছি, আপনারা ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। নীলা ইসরাফিল, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এরকম অবস্থাতেও আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। শরীফুজ্জামান, শরীফ ভাই, আমি আপনার কাছে জানতে চাই, আপনার কি এনসিপির কার্যক্রম দেখে মনে হয় যে তারা আসলে কোনো বিচার করতে চায়? কারণ তুষার সারোয়ার, যাকে নিয়ে অভিযোগ এই নীলা ইসরাফিলের, তার বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা দেখছি না, সে খুবই শক্তিশালী। ধন্যবাদ। আমরা নীলা ইসরাফিলের কাছ থেকে তার লড়াইয়ের কথাটা শুনলাম। আমরা আলোচনাটা করছি নবগঠিত রাজনৈতিক দল এনসিপির ভেতরে তাদের যে নারী সহকর্মীরা আছেন, তারা কি অবস্থায় কাজ করছেন, কি অবস্থায়। আমি আপনাকে প্রথমে মনে করিয়ে দিই, এবং আমি কখনোই মনে করি না এনসিপির ভেতরে যারা আছে তারা সবাই সারোয়ার তুষার। সেকেন্ড হচ্ছে, আপনাকে মনে রাখতে হবে যে যিনি এই ঘটনাটা, তার উপরে যে অন্যায় কাজটা সামনে নিয়ে এসেছেন, তিনি এখনো কিন্তু এনসিপিকে ওন করেন। তিনি দলের প্রতি তার কমিটমেন্টটা আছে, ডেডিকেশনটা আছে। তিনি বিষয়টাকে চেপে যেতে পারতেন, বা চেপে যায় অনেকে, তিনি সেটি জানেন। তিনি মনে করেছেন তাদের দলকে শুদ্ধ করার জন্য এই জায়গাটায় কথা বলা দরকার, এবং তিনি কথা বলছেন। তিনি দল কিন্তু ত্যাগ করেননি, দলকে ওন করছেন, আবার আস্থা রেখেছেন যে তিনি দলের কাছ থেকে ন্যায় বিচার পাবেন। এবং আপনি সেই প্রশ্নটি আমাকে করেছেন। আপনাকে একটা তথ্য দিই আমি। গত 16ই মে জাতিসংঘের একটা টিমের সঙ্গে এনসিপি একটা বৈঠক করেছে। মজার ব্যাপার হচ্ছে, বৈঠকের বিষয়বস্তু কি ছিল জানেন? রাজনীতিতে যে নারীরা আসছে, তাদের নিরাপত্তা এবং তাদের এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়, এখান থেকে উত্তরণের পথ, এটা নিয়ে সম্ভবত নীলা ইসরাফিল যে অভিযোগটা করেছেন তার আগে
মানে এই 16ই মের পরে তিনি অভিযোগটা করেছেন। আর এনসিপি সেই বৈঠকে যার বিরুদ্ধে অভিযোগটা উঠেছে উনি ছিলেন কিনা আমি দেখলাম না, কিন্তু আমি আপনাকে নিশ্চিত করছি এই বৈঠকটা এনসিপি করেছে। অর্থাৎ দেখা যাচ্ছে এনসিপির ভেতরে এই যে আবর্জনা বা নোংরাগুলি রেখে তারা সোসাইটিতে একটা ইমেজ ক্রিয়েট করার চেষ্টা করছে, অথবা এটা তাদের রাজনৈতিক একটা টাস্ক হিসাবে তারা বিবেচনা করছে। কিন্তু নিজের ঘরকে পরিচ্ছন্ন না করে তারা বাইরে তাদের এই যে চেষ্টাটা স্ববিরোধী হয়ে যায়। এনসিপি কোনো পদক্ষেপ গ্রহণ করবে কিনা এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি আপনাকে মনে করিয়ে দেই যে শুধুমাত্র রাজনীতির মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে বা এনসিপির মধ্যে এই ঘটনাগুলো ঘটছে বিষয়টা সেরকমের না। আজ থেকে 3-4 বছর আগে অ্যাকশন এইড বাংলাদেশ ঢাকা শহরে যে নারীরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন তাদের উপর একটা সার্ভে করেছে, এবং সেই সার্ভেতে দেখা গিয়েছিল প্রায় 82% কর্মজীবী নারী অথবা যারা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন তারা নানা রকমের শারীরিক নিগ্রহের শিকার হন, তারা যৌন নিপীড়নের শিকার হন। অর্থাৎ আপনি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করলে সেখানে এই ধরনের পরিস্থিতির মুখে পড়ছেন। আপনি পরিবারের মধ্যেও অনেকেই এই পরিস্থিতির মুখে পড়ছেন, এবং তার উদাহরণ হচ্ছে নীলা ইসরাফিল। তার পরিবারে দীর্ঘদিন ধরে যে লড়াইটা করছে এবং তিনি তার ভাষ্যে সেগুলি এনেছেন, আবার তিনি রাজনৈতিক দলের মধ্যে এসেও এই একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। তার অর্থ হচ্ছে আপনার কর্মক্ষেত্রে, আপনার পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার ক্ষেত্রে, আপনার সহকর্মীদের দ্বারা, আপনার পরিবারের সদস্যদের দ্বারা নারী নানাভাবে তার যে স্বাধীনতা যেমন ক্ষুণ্ণ হচ্ছে এবং তাকে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। আপনি তো এটা একটা সামগ্রিক অর্থে বললেন, কিন্তু ধরেন 5ই আগস্টের পরে একটা এই তরুণরাই, এই এনসিপি একটা আধুনিক রাষ্ট্র গঠনের কথা বলেছিল, এরকমই একটি স্বপ্ন তারা দেখিয়েছিল, এরকমই গল্প তারা দিয়েছিল। হ্যাঁ, এখন সেই দলে যখন নারী নির্যাতনকারীদের বিচার হয় না, এই যার বিরুদ্ধে নীলা ইসরাফিল অভিযোগ করেছেন সেই নেতার বিরুদ্ধে অভিযোগ আগেও ছিল, কিন্তু বিচার হয়নি। এখন তিনি যে বিচার করবেন, এখন আসলে তারা কতখানি নারীদের জন্য একটা সুন্দর জায়গা তৈরি করতে সক্ষম, আপনারা কি বিশ্বাস করেন যে তারা নারীদের মর্যাদা দেবেন? জি, আমি ওই জায়গাটা আসছি। এখন পর্যন্ত আমি যতটুকু বাইরের থেকে জানি যে তাদের রিক্রুটমেন্টের ক্ষেত্রে সেইভাবে স্ক্রিনিংটা সেইভাবে হচ্ছে না, হয়নি। এবং এই ধরনের রাজনৈতিক দল অনেক জায়গায় এই ঘটনাগুলো ঘটে। আপনার সোসাইটির মধ্যে অনেক অপরাধ আমরা তীব্রভাবে প্রতিবাদ করলেও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটে, এবং এটি আমাদের জন্য খুবই বেদনার। কিন্তু রাজনৈতিক দল সংগঠন যদি এই ঘটনার প্রেক্ষিতে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করার ভেতর থেকে এই মেসেজটা মানুষের সামনে নিয়ে আসে যে আমার এখানে যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমি শুধুমাত্র অনুতপ্ত নই, আমার যে সাংগঠনিক যে ক্ষমতাটা আছে। আপনি জানেন যে একটা সংগঠন, এই যে অপরাধটা সংগঠিত হয়েছে নীলা ইসরাফিলের সঙ্গে, এনসিপি চাইলে কিন্তু তদন্ত করে তার বিরুদ্ধে রাজনৈতিক ব্যবস্থা নিতে পারবে, সাংগঠনিক ব্যবস্থা নিতে পারবে, কিন্তু প্রচলিত আইনের যে ধরনের প্রতিকারের ব্যবস্থা সেটি কিন্তু পারবে না, কারণ সেই অ্যারেঞ্জমেন্টটা তার বৈধতা নেই। কিন্তু তাকে দেখাতে হবে যে এই অভিযোগটা ওঠার পর আমি আমার সাংগঠনিক যে চ্যানেলগুলো আছে, আমার যে সাংগঠনিক অ্যারেঞ্জমেন্টগুলো আছে, সেই অ্যারেঞ্জমেন্টের জায়গা থেকে আমরা জিরো টলারেন্সের নীতি অনুসরণ করেছি এবং আমি দৃঢ় একটা ব্যবস্থা নিয়েছি। কিন্তু আপনার প্রশ্নের জায়গাটা এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, এবং এই নেতাদের
ভাষ্যে কখনো কখনো মনে হচ্ছে যে তারা মনে করছে যে নীলা ইসরাফিল যে অভিযোগটি করেছে এর ভেতর থেকে আমাদের এখানকার সংগঠনকে, আমাদের নেতাকর্মীদেরকে একটা বিব্রতকর অবস্থায় ফেলেছে, তিনি এটি প্রকাশ না করলেই পান। তো এটা কি এবং ঠিক? মোটেই না, আমি তো সেটা আগে আপনাকে বললাম, মোটেই না। আমাদের এখানে ভিকটিমকে ব্লেম করার যে কালচারটা আছে আমি দেখতে পাচ্ছি এনসিপির মধ্যে সেই ধরনের বিষয়টা ক্রমশই দানা বাঁধছে। আমি আবার বলি যে নীলা ইসরাফিল কিন্তু এনসিপি করেন, সুতরাং এনসিপির সমস্ত কর্মীরাই যে সারওয়ার তুষারের মতো মানসিকতা ধারণ করে না, আবার এই ধরনের অন্যায় ঘটনা দলের ইমেজের কথা বিবেচনা করে এটি চেপে যান না, তার কিন্তু একটি উদাহরণ। আবার তাদের দলের পক্ষ থেকে বিশেষ করে পুরুষ সদস্য যারা আছেন তাদের ভেতর থেকে এক ধরনের অভিব্যক্তি দেখা যাচ্ছে যে এই অভিযোগটি করার ভেতর থেকে তুমি আমার দলের একটা বিরাট ক্ষতি করে ফেলেছো, সুতরাং তুমি আমাদের রাজনৈতিক শত্রু হয়ে উঠছো। জি, এনসিপি কি ব্যবস্থা নেবে? আমি আপনাকে জাস্ট একটা কথা মনে করিয়ে দিই। আজ থেকে কয়েক মাস আগে, অর্থাৎ গত অক্টোবর মাসে, তাদের একজন নেতা ডিবিসির একটা টক শোতে বলেছিলেন যে আমরা আমাদের জুলাই আন্দোলনে মেট্রো রেল আগুন দিয়েছি, পুলিশ মেরেছি, আন্দোলনকে সফল করার জন্য এই কাজটি করেছি, এবং এটি নিয়ে নানা জায়গায় তীব্র সমালোচনার পর তারা একটা তদন্ত কমিটি গঠন করেছিল নভেম্বর মাসের 2 তারিখ, এবং তাকে 3 দিনের সময় দেওয়া হয়েছিল তার বক্তব্য নেওয়ার জন্য। আমি যতটুকু জানি নভেম্বরের 8 তারিখে তিনি তার বক্তব্যটা দিয়েছিলেন। তারপরে সম্ভবত এখন পর্যন্ত সেটি পাবলিক করা হয়নি, কেউ জানে না তার প্রেক্ষিতে কি হয়েছে। সেকেন্ড হচ্ছে, তাদের একজন নেতা পাঠ্যপুস্তক কেলেঙ্কারির সাথে যার নামটি জড়িত আছে, 400 কোটি টাকা প্রস্তুতের তার অভিযোগ আছে তার বিরুদ্ধে, এবং এই অভিযোগটা এসেছে গত ডিসেম্বর মাসে এবং জানুয়ারি মাসে, কিন্তু তার একটি তদন্ত কমিটি এবং তারা তাকে কারণ দর্শার নোটিশ দিয়েছে গত জুন মাসে। কিন্তু এর মধ্যে নানা জায়গায় এটি নিয়ে আলোচনা হয়েছে, মিডিয়ায় এসেছে। সুতরাং এই যে দুটো ঘটনা আমি আপনাকে বললাম, এই দুটো ঘটনার ভেতর থেকে আমার কাছে মেসেজটা হচ্ছে যে অনেক সময় রাজনৈতিক দলগুলো তাদের ভেতরকার কদর্য দিকটা ধামাচাপা দেওয়ার যে চেষ্টাটা করে, নয়া বন্দোবস্তর কথা বললেও এনসিপি সেই প্র্যাকটিসটা ওন করছে, সেই প্র্যাকটিসটাই তারা তাদের সংগঠনের মধ্যে অ্যাটাচমেন্ট দেখতে পাচ্ছি। এবং আমার ধারণা যে অন্য একটা ইস্যু এসে যদি আমাদের স্মৃতির থেকে এটিকে অন্য জায়গায় নিয়ে যায়, নীলা ইসরাফিলের সাথে সংগঠিত ঘটনাটি, সম্ভবত তারা তাতে অখুশি হবে না। তবে আমরা যেটা বলছি, তারা একটা নয়া বন্দোবস্ত চায়, এটি যদি তারা মিন করে, তাদের রাজনৈতিক সম্ভাবনা আমি ক্রমশ সংক্ষিপ্ত হতে দেখছি, ছোট হয়ে আসতে দেখছি। তারপরেও আমি মনে করি স্বচ্ছতার সাথে তারা যে কমিটমেন্টটা দিয়েছে, তরুণদেরকে যে স্বপ্নটা দেখিয়েছে, সেই সাথে এই ঘটনাটি প্রতিকার হওয়া দরকার। জি, তাদের সাংগঠনিক ফোরামের মধ্যে যতটুকু সম্ভব তাদের পক্ষে সেই অনুযায়ী এর একটা প্রতিকার হওয়া দরকার। জি, বুঝতে পেরেছি। আসলে ঘটনা তো একটি নয়, একটি ঘটনা দিয়ে সবকিছু বিচারও করা যায় না। এটা যেমন ঠিক, তেমনি সব ঘটনা জানাজানিও হয় না। শিবির খানের কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা যে এনসিপির নেতাদেরকে দেখলাম হেফাজতের প্রোগ্রামে গিয়ে সংহতি প্রকাশ করতে, যে এনসিপি কে দেখলাম সেই হেফাজতের অনুষ্ঠানে নারী নেত্রীদেরকে তীব্র ভাষায় গালাগালি করতে, তাদের সঙ্গে গিয়ে আবার সংহতি প্রকাশ করে। আমরা এই এনসিপির নেত্রী সামান্থাকে দেখলাম
নারীরা কি পোশাক পরবে তা নিয়ে কমিটি গঠন করতে বলে। আপনার কি মনে হয় এই এনসিপি আপনাদের স্বপ্ন পূরণ করতে পারছে? ধন্যবাদ সুলতানা। এখানে একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে যখন রাজু ভাস্কর্যের সামনে শাড়ি পরা প্রতীকী নারীর কাপড় খুলে বিবস্ত্র করে লাঞ্ছিত করে উল্লাস প্রকাশ করা হয়, এতগুলো নারী উপদেষ্টা কারো কোনো প্রতিবাদ দেখলেন না। মহিলা পরিষদ আজকে বেগম সুফিয়া কামালের 155তম জন্মদিন। আমি স্যালিউট জানাই জননী সাহসিকাকে, যার শেষ যাত্রায় আমরা ছিলাম, আমার মা তার সরাসরি শিষ্য। তার যে ভূমিকা আমরা দেখতে পেয়েছি আশৈশব, হ্যাঁ, তিনি তার বার্ধক্যের শরীরেও আজকে যদি বেঁচে থাকতেন, আজকে তিনি রাজপথে থাকতেন। কোথায় নারী সংগঠনগুলো, কোথায় মহিলা পরিষদ, 55 বছরের সংগঠনের ভূমিকা কোথায়? প্রত্যেকে প্রশ্নবিদ্ধ। আজকে এই যে ধরুন একজন হাসনাত আব্দুল্লাহ বলুন, একজন তুষার বলুন, তাদেরকে একজন একজন করে যদি আপনি প্রতীকী অর্থে ধরুন, শরীফুজ্জামান শরীফ যেটা বলেছেন আমি তারই সূত্র ধরে বলছি যে আজকে এনসিপির যতগুলো অপরাধ, যত কিছুতে ওরা ধরা পড়ছে, আমরা কোনোটারই বিচার হতে আমরা দেখছি না। এবং এই যে এত বড় ঘটনা রাজু ভাস্কর্যে এইভাবে একটা নারীকে একটা সমাজে, ধর্মে কি বলে, ইসলামে মায়ের পায়ের নিচে বেহেশত বলা হয়েছে, নারীকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে। সেই ধর্মকে ব্যবহার করে বিকৃতি, যৌন বিকৃতি, চারিত্রিক বিকৃতি, সামাজিক বিকৃতি, সেটাকে প্রাতিষ্ঠানিকভাবে, রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে প্রমোট করা হচ্ছে, বাধ্য হচ্ছে বলতে। এবং সেই প্রমোট করার সঙ্গে রয়েছে আমাদের সেই তথাকথিত নারী নেত্রীরা। আমি সত্যি সত্যি খুবই বেদনা হতো যে তাদের সক্রিয় ভূমিকা, প্রতিবাদী ভূমিকা দেখতে পাচ্ছি না। একজন নারী সাংবাদিককে যখন গণধর্ষণ করা হলো, তখন তারা বেশ কয়েকদিন পরে একটা বিবৃতি দিয়েছিলেন। একই সঙ্গে আর্টিকেল 91 ওখানে একটা বিবৃতি দিয়েছিল, একজন নারী সাংবাদিককে গণধর্ষণ করা হয়েছে। একজন ভিক্ষুককে, রাস্তার একজন নারী ভিক্ষুককে ধর্ষণ করে প্রকাশ্যে বীর দর্পে ওরা ভাইরাল করেছিল। সেই ধারাবাহিকতায় আজকে সংগঠনে যে নারীরা আছে, এই যে শ্রদ্ধাবোধটা, আমার পরিবারের নারীকে সম্মান করব, আমার সমাজের নারীকে সম্মান করব, কর্মক্ষেত্রে সম্মান করব। আপনি যে প্রশ্নটা তুললেন যে হেফাজতের সাথে যে একাত্মতা হলো, যে হেফাজত নারীকে, যে হেফাজতের প্রধান শফি, আল্লামা শফি বলেছিলেন নারীকে দেখলে তেঁতুলের মতো জিভে লালা আসে। তার নিন্দা জানিয়েছিলেন শেখ হাসিনা, তখন তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলেন এই যে একটা বৃদ্ধ লোক, একেবারে শতবর্ষী, আক্ষরিক অর্থে শতবর্ষী, তিনি যখন লক্ষ লক্ষ লোকের সমাবেশে বলেন যে একজন নারীকে দেখলে তেঁতুলের মতো, সেই জায়গাতে, প্রতিবাদী জায়গায় তিনি থেকে পরে দেখা গেল তিনি কৌমি মাতা হয়েছেন। এই যে ধর্ম ব্যবসা, ধর্মান্ধতার সাথে নারীর যে সম্মানটা, নারী যে একজন মানুষ, নারীর প্রতি শ্রদ্ধাবোধ, 10 মাস 10 দিন পেটে ধরে আমি আমার সন্তানকে জন্ম দিয়েছি, সেই সন্তানের কাছে যদি মা শ্রদ্ধার জায়গায় না থাকেন, বোন শ্রদ্ধার জায়গায় না থাকে, সহযোদ্ধা, সহকর্মী, একটা অশ্লীল ভাষা বলার সময় একবার চিন্তাতেও আসছে না এই ধরনের প্রকাশ্যে শাড়ি পরিয়ে প্রতীকী অর্থে, এটা কোনো বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ করতে পারে না। কতটা বিকৃতি ছড়িয়ে গেল এবং কতটা বিকৃতিকে রাষ্ট্রীয়ভাবে প্রমোট করা হচ্ছে, সেটার দায় আপনি এনসিপি কে কতটুকু দিবেন? অবভিয়াসলি এনসিপি সর্বোচ্চ ক্ষমতাশালী এখন রাষ্ট্রীয়ভাবে তৈরি সংগঠন। ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা, তিনি যে সংগঠনের প্রতিষ্ঠাতা এক অর্থে, তার ক্ষমতায় ওরা ক্ষমতা পেয়েছে। তাহলে তারা যখন এই এতদিন ধরে, এবং এটা ভাইরাল পর্দে, যেখানে নাহিদকে বলেছে একজন ভিকটিম নাহিদকে বলেছেন, এবং সেই অডিও পরদিন ভাইরাল হওয়ার পেছনে এদের দলের লোকেরাই জড়িত। তাহলে তারা তো প্রথমেই সেটাকে স্টপ করা উচিত ছিল, অন্তত পক্ষে তাদের নিরাপত্তা যদি চিন্তা করে। আপনি জানেন যে প্রত্যেকটা মাদ্রাসাতে শিশুদের এবিউজ করা হয়, ছেলেদেরকেও এবিউজ করা হয়। তাহলে ধর্ম শিক্ষা
সুশিক্ষা না হয়ে যখন বিকৃতি শিক্ষাটা ছড়িয়ে যাচ্ছে, এই সমাজ তো ওনারা নিজেরা কি এড়াতে পারবেন? নাহিদ নিজে সেই বিকৃতি থেকে বাঁচবেন কি? অথবা সেই নারী উপদেষ্টাদের প্রতি সম্মান জানিয়েই বলছি, মহিলা পরিষদ নেত্রীদের প্রতি সম্মান জানিয়েই বলছি, তারা কেউ কি কখনো ভাবছেন যে আপনার মন্দিরে আগুন লাগলে, মসজিদে আগুন লাগলে, আপনার এলাকায় আগুন লাগলে যেমন মন্দির রক্ষা পায় না, মসজিদ রক্ষা পায় না, এই যে একজন ইসরাফিল, এই যে একজন আমার যে বোন কথা বলল যে নীলা ইসরাফিল, এবং তার আগে তাসনুবা জামিন যুগ্ম কনভেনার ছিলেন, জয়েন্ট কনভেনার ছিলেন সংগঠনের এনসিপিতে, তাকে হ্যারাস করা হয়েছে। একের পর এক কিন্তু আরো অনেক চলছে, আমরা জানছি না, কিছু জানছি প্রকাশ হচ্ছে না। তাহলে আরেকটা জিনিস আপনাকে স্মরণ করাতে চাইছি, আমি কমিউনিস্ট পার্টিতে, আমি নামটা বলছি না, একজন নারীকে হ্যারাস করা হয়েছিল, অবস্থান ধর্মঘট হয়েছিল। কেন? যে পার্টি, যে রাজনৈতিক দল নারী অধিকারের কথা বলে, মার্কস এঙ্গেলস লেনিনের কথা বলে, তাহলে যারা দেশের রাজনীতির কথা বলবে, সমাজের অবক্ষয় থেকে সমাজকে মুক্ত করার কথা বলবে, সেই সংগঠনে যখন নারীর প্রতি নিগ্রহ হবার পর বিচার হতে একজন নারীকে রাজপথে আসতে হয়, একজন নারীকে প্রকাশ্যে আসতে হয়, তাহলে আমাদের সমাজটাকে তো আমরা কি করে মুক্ত করবো? জি জি, শরীফুজ্জামান, আমরা ধরেন আহ্বায়ক কমিটি, মানে এনসিপির যে আহ্বায়ক কমিটি, সেই কমিটিতে দেখছি মাত্র 3% নারী। অথচ এই আন্দোলনের সময়ে আমরা অর্ধেকেরও বেশি নারী দেখেছিলাম, ইন আ সেন্স যে একদম সম্মুখ সারিতে ছিল নারীরা। একে একে দেখলাম তারা সেরকম ভাবে নেই, দুই একজন আছে, এখন সেটি 3%। এইরকম সময়ে এরকম একটা আন্দোলন অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সংগঠন এসেছে, তাদের নারীদের অংশগ্রহণ অন্তত ওই আমি তো আশা করি যে ইলেকশন কমিশন যেমন 33% গঠনতন্ত্রে থাকতে হবে, যে বাধ্যবাধকতা আইন ইলেকশন কমিশনের আছে, তো এনসিপিতে এটা অন্তত 50% থাকা উচিত ছিল, কি বলেন? সেখানে তারা মাত্র 3%। ধন্যবাদ। রাজনৈতিক দলগুলো যেভাবে গঠিত হয় তার ম্যান পাওয়ারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের এখানে রাজনীতিতে নারীর অংশগ্রহণের মাত্রাটা আমাদের প্রত্যাশিত না। নানা রকমের চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জের কারণে অনেকেই তার ইচ্ছা থাকার পরেও রাজনীতিতে যুক্ত হতে পারেন না। 33% নারীকে জায়গা দেওয়ার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ আছে। অনেক রাজনৈতিক দল তার অবয়বটা এতই ছোট যে তারা চাইলেও এই জায়গাটায় নারীকে নিয়ে আসতে পারেন না। তার আপনি অন্য রাজনৈতিক দলের কথা বাদ দেন, কারণটা হচ্ছে রাজনৈতিক দল অনেক ঝামেলা আছে, ওকে ফাইন, আপনি ওগুলি বাদ দেন, কিন্তু এটা তো নতুন রাজনৈতিক দল, এবং এখানে আমরা অনেক নারীকে দেখলাম মানে সামনের সারিতে থাকতে, রাইট? আচ্ছা, প্রথমত এই জায়গাটায় যদি এনসিপির কেউ থাকতো, যেহেতু আমি এনসিপি করি না, আমাদের 3 জনের কেউই এনসিপি করেন না, সুতরাং এনসিপির কেউ থাকলে তার কাছ থেকে এই ব্যাখ্যাটা জানাটা ভালো হতো। আমরা দূর থেকে কাশবন দেখে বিশ্লেষণ করাটা, আমি আসি একটা জায়গায়, দূর থেকে কাশবন দেখে আমি আপনার কাছে আসছি সুমি খান, আমি কারণ এই বিষয়টা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, কারণ সেই 15 বছর আগে 33% নারীদের অংশগ্রহণ করার কথা বলা হয়েছিল, গঠনতন্ত্রে থাকতে হবে, রাইট? নির্বাচন কমিশন গড়েছিল, আজও সেটি পূরণ হলো না। এমনকি এই সদ্য গঠিত এনসিপি যারা নতুনদের সমারোহে, বৈষম্য বিরোধী কথা যারা বলেছে, হ্যাঁ, তারা কেমন করে এতটা পুরুষতান্ত্রিক হলো? এখানে সুলতানা, আপনিও পেশাদার সাংবাদিক, মাঠে মাঠে সাংবাদিকতা করা, আমিও তৃণমূলের সাংবাদিকতা করে আসা, আমরা কাছে থেকে দেখেছি। এবং এই আন্দোলনে যখন তারা সংগঠিত হচ্ছে, আমি জুলাই আগস্ট সেপ্টেম্বর চোখের সামনে দেখা, এই জায়গাটাই আমি বলতে চাইছিলাম যে এখানে কি এনসিপি গঠনের ক্ষেত্রে কাদেরকে আনা হয়েছে?
কাদেরকে নিয়ে এনসিপি গঠিত হয়েছে? রাজনৈতিক সংগঠন বলতে রাজনৈতিক পড়ালেখা বলুন, রাজনৈতিক দূরদর্শিতা বলুন, অথবা দেশের সংবিধানকে সম্মান করা, দেশের জাতীয় সঙ্গীতকে সম্মান করা, দেশের জাতির পিতাকে সম্মান করা, যে কোনো দেশকে ভালোবাসলে, আমি সরি টু সে, সব সম্মান রেখে আমি নীলা ইসরাফিল বলেছে তার সহযোদ্ধারা দেশকে ভালোবাসে। আমি যদি সেই প্রশ্নে আসি, মানুষ কি মনে করছে এনসিপির কর্মীরা, এনসিপির নেতারা দেশকে ভালোবাসে? যদি ভালোবাসতেন তারা দেশের সংবিধানকে সম্মান করতেন। দেশের যে সংবিধানে নারীর মানবাধিকারকে সম্মান দেওয়া হয়েছে, যে সংবিধানকে মানুষের অধিকারকে সম্মান দেওয়া হয়েছে, যে সংবিধানে আপনার 4টা মূলনীতির মধ্যে আপনার খাদ্যের অধিকার বলুন, স্বাস্থ্যের অধিকার বলুন, মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার বলুন, এবং অন্যের মতকে সম্মান করার অধিকার বলুন, যে সংগঠনকে তৈরি করা হয়েছে আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী সংগঠনকে বিলুপ্ত ঘোষণা করে হোক বা নিষিদ্ধ ঘোষণা করে হোক, বিলুপ্ত করার একটি হঠকারী সিদ্ধান্ত এবং ধ্বংসাত্মক সিদ্ধান্ত, যা কখনো বাস্তবে সম্ভব না, তারাও জানে। তাহলে আমি বলছি আওয়ামী লীগ বলুন, বিএনপি বলুন এবং অন্যান্য বাম রাজনৈতিক দলও যারা আছে, আমার কথা হলো, আমি যদি পরধর্ম, পরমত এবং ডিফারেন্ট জেন্ডার সেন্সিটিভনেস বলতে যেটা বোঝে, জেন্ডার রেসপেক্টফুলনেস বলতে যেটা বোঝায়, সেই শ্রদ্ধাবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধই আমার থাকবে না, তবে তো সেটা কোনো সংগঠনই, সামাজিক সংগঠনই হতে পারে না, সেই জায়গায় রাজনৈতিক সংগঠন তো হতে পারে না। সেই কারণেই আমরা বারবার যে ভয়ঙ্কর অবস্থানে আমরা এনসিপি নেতাদের দেখতে পাচ্ছি, নারী বিদ্বেষ, নারীর প্রতি নিগ্রহ, তারা যে ভয়ঙ্কর নিগৃহীত হচ্ছে নারীরা ওখানে, যে এতগুলো নারী আপনি দেখেছেন, আপনি বাঁধনের নিগ্রহ দেখেছেন, যে বাঁধন সামনের সারিতে ছিল, অভিনেত্রী পরী সহ মাহিয়া মাহি, তিনি গেছেন একটি শোরুম উদ্বোধন করতে, সেখানে তাকে হেনস্থা করা হলো। তাহলে কোথায় তাদের শ্রদ্ধাবোধ, কোথায় তাদের দায়িত্বশীলতা? যার সামান্যতম, যে কোনোভাবে একজন নারীকে সহ্যই করতে পারছে না, কোনো পদে সহ্য করতে পারছে না। আজকে আপনি দেখেছেন কিনা তথ্য আপা জাতীয় নারী সংস্থা যেটা ছিল, তথ্য আপা, যেটা দিয়ে মেয়েরা ফোন করে, তার অনেক মেয়ে বাইরে বেরোতে পারে না অসুস্থতার কারণে, সঙ্গে সঙ্গে কোনো ডাক্তার, অনেকগুলো ডাক্তার ফিক্স থাকতো, সে তার শারীরিক বা কোনো সংকট, স্বাস্থ্য সমস্যার সমাধান পেত। সরকার তথ্য আপা বন্ধ করে দিয়েছে, নারীর ক্ষমতায়ন বিলুপ্ত করে দিয়েছে। ওরা দেখতে পাচ্ছে সত্যি সত্যি রাষ্ট্রীয় সিদ্ধান্তে, রাষ্ট্রীয় নীতি নির্ধারকেরা নীতি নির্ধারণীতে নারীর প্রতি সকল প্রকার বৈষম্যমূলক, নারীর প্রতি নিপীড়নমূলক এবং নারীর ক্ষমতায়ন বিলুপ্ত করার প্রতিটি পদক্ষেপ নিচ্ছে। তাহলে আমি বলবো মূর্খ, এই মূর্খ নেতারা, সো কল্ড লিডাররা, যাদের বেসিক নেই, তাদের পড়ালেখা কতটুকু আছে? পড়ালেখা আপনার সার্টিফিকেটধারী পড়ালেখা, সে নাকি ধারণ করেছে পড়াটা, সে এসএসসি হোক, ম্যাট্রিক পাস করলেও তাকে ধারণ করতে হবে সে কতটুকু পড়েছে। এসএসসি, এইচএসসি বলুন, গ্রাজুয়েশন বলুন, মাস্টার্স বলুন, নারী শিক্ষা আমরা তো একেবারে প্রাইমারি লেভেল থেকেই আমরা পড়ে এসেছি। আপনি, আমি, শরীফুজ্জামান, শরীফ, আমরা পড়ে এসেছি বাবা মার প্রতি শ্রদ্ধাবোধ বলেন, সম্মানবোধ, শিক্ষকের প্রতি। এখানে মুক্তিযোদ্ধাদের অবমাননা করা, জুতার মালা পরানো, প্রতিটা কিছু যখন এখানে সাহসিকতার, বীরত্বের বিষয় হয়ে যায়, সেখানে একজন নারীকে তো সম্মান করবেই না। যেখানে মুক্তিযুদ্ধে নারী পুরুষ সমানভাবে সম্মুখ সমরে অংশ নিয়েছে এবং সংবিধানে নারী পুরুষের সমানাধিকার লেখা আছে আমাদের। শরীফুজ্জামান শরীফের সাথে একাত্ম হয়ে তার ধারাবাহিকতাতে আমি বলছি আপনার প্রশ্নের উত্তরে, হেফাজতের মতো একটা জঙ্গি সংগঠন, নিষিদ্ধ হয়েছিল যে জঙ্গি সংগঠন, যাদের নেতারা নারীদেরকে প্রতি মুহূর্তে প্রতিটা বক্তব্যে অবমাননা করেছে, মানুষকে ধর্মোন্মাদ বানিয়ে দিচ্ছে, তাদেরকে দমন না করে, পারস্পরিক সম্মানবোধ না করে, একজন ডাক্তারও তো তার জায়গায় কাজ করতে পারছে না। কদিন আগেই আপনি দেখেছেন একজন ডাক্তারকে গলায় গামছা পেঁচানো বা ওড়না পেঁচানো পেয়েছে, বলছে আত্মহত্যা। আদৌ মেরে ফেলেছে, ধর্ষণ করে না আত্মহত্যা করেছে? একটা 13 বছরের মেয়ে, সে পুরো হিজাব পরতো,
কোরআনে হাফেজ, তাকে গণধর্ষণ করে তার লাশ পাওয়া গেছে, বিচার হয়েছে কি? কারা করেছে? কিচ্ছু হয়নি। তাহলে ওই যে বললাম, মসজিদও রক্ষা পাবে না, মন্দিরও রক্ষা পাবে না, আজকে এনসিপির ভেতরের নেত্রীরা কেউ রক্ষা পাচ্ছে না, নেতারাও রক্ষা পাবে কি? এই প্রশ্ন তো উঠে। এর আগে একটা আমার যতদূর মনে পড়ছে, এর আগে একজন আন্দোলনকারী নেতৃত্বাধীন বা মানে শীর্ষ পদেই আছেন এরকম এনসিপির একজন, তিনি বলছিলেন যে আমি মুখ খুললে কারো কেউ পালাতে পারবে না, এরকম একটি কমেন্ট করেছিলেন, আপনারা শুনেছিলেন নিশ্চয়ই। যে একদম তাই, পত্রিকা এসেছিল সেটা। হ্যাঁ, বলেছিলেন যে আমি মুখ খুললে, তিনি নাহিদের বোন, তথাকথিত বোন আর কি, শরীফ ভাই নিশ্চয়ই মনে আছে। ব্যাপারটি হয়তো নীলা ইসরাফিল আজকে অভিযোগ করেছেন, আরো দু একজন অভিযোগ করছেন, কারো কথা ফাঁস হচ্ছে। ওই যে তাসনুয়া জাবিনের কথাটা প্রথম আলোতেই ছাপানো হয়েছে, যে যুগ্ম মানে জয়েন্ট কনভেনার হয়ে আহ্বায়কের দায়িত্বে থাকা নারী যখন নিগৃহীত হয় তখন, এবং একই রকম ও তো নিজে কনভেনার, তার আগে জয়েন্ট কনভেনারকে নিগ্রহ করা হয়েছে, এখন সরাসরি কনভেনারকে নিগ্রহ করা হচ্ছে। উপদেষ্টাদেরকেও যে নিগ্রহ করা হবে না, তার কি নিশ্চয়তা আছে? সেই এখন মানে শরীফুজ্জামান, আমরা ধরেন এই হচ্ছে গিয়ে দেখলাম যে এনসিপিতে নারী নির্যাতনের চিত্র, আমি শিওর যে আমরা যেটুকু দেখতে পাচ্ছি এটা আইসবার্গ, বড় অংশটা অদৃশ্য, দেখতে পাচ্ছি না। এখন ধরেন আপনার আওয়ামী লীগের রাজনৈতিক মানে দল হিসেবে আওয়ামী লীগের নারীদের গঠনতন্ত্রে বা কমিটিতে 19% আছে নারী, বিএনপিতে নারীদের অংশগ্রহণ আছে 12% কমিটিতে, সেখানে এনসিপিতে কিভাবে 3% হয়? আমি তো এই হিসাব আমার কিছুতেই মাথায় আসে না। ধন্যবাদ। আমি এর আগে যে আলোচনাটা করলাম, সাংগঠনিক সীমাবদ্ধতাই একমাত্র কারণ তা না, দৃষ্টিভঙ্গিরও একটা ব্যাপার আছে। আমরা এর আগে সুমি আপা অনেকগুলো কথা বললেন, আপনার রাষ্ট্রের দৃষ্টিভঙ্গিটা কি, যে সরকারটা আছে সেই সরকারের দৃষ্টিভঙ্গি কি? এনসিপির বাইরে অন্য রাজনৈতিক দলগুলো, চট্টগ্রামে একজন নারীকে লাথি মারার পর যিনি গ্রেপ্তার হলেন, তার পরের দিন তার গলায় ফুলের মালা দিয়ে আপনি কি বার্তা দিলেন? যে কেউ যদি এই ধরনের ঘটনা ঘটায়ও তুমি একা নও, দল তোমার সাথে আছে, বন্ধুরা তোমার সাথে আছে। সেই লোকটি, সেই অপরাধীটি জামাতের রাজনীতির সাথে যুক্ত, জামাত তাকে বহিষ্কার করলো এবং এর ভেতর থেকে সে হিরো হওয়ার চেষ্টা করলো, যে আমার দল করে কোনো কেউ অপরাধ করলে সেই অপরাধের বিচার হবে। জি, সেই অপরাধের বিচার হবে, কিন্তু আপনি দুদিন পরে তো সে জামিনে মুক্ত হয়ে, আমি তো সেটাই বলছি, এটি যদি সত্য হয়, আপনি তাকে এক্সপেল করাটা, এটা তো সত্য, আপনার এক্সপেল করাটা এটা যদি সত্য হয়, তাহলে একদিন পরে তাকে কারাগার থেকে বাইরে নিয়ে আসার পর যারা গলায় মালা দিয়েছে তাদের বিরুদ্ধে আপনার ব্যবস্থা নেওয়ার কথা। আপনি ব্যবস্থা নেননি, তার অর্থ হচ্ছে আপনি দুপক্ষকেই বার্তাটা দিতে চেয়েছেন, মানুষকে বলতে চেয়েছেন এই যে দেখো, নারীকে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছি, ক্ষমতায় যাওয়ার পর আমাদের আচরণ কেমন হবে, এই যে আমার দলের একজন কর্মী একজন নারীকে লাথি মারার পর আমি তাকে কিন্তু তাৎক্ষণিকভাবে এক্সপেল করেছি। আবার আপনি কর্মীদেরকে দেখাচ্ছেন যে না, কর্মী যদি বিপদে পড়ে আমি কিন্তু তার সাথেও আছি। কিন্তু আবার প্রশ্নের জায়গাটা হচ্ছে রাষ্ট্রের কাছে। এই দেশে ঠিক গতকালকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক গ্রেপ্তার হয়েছে। কেন জানেন? আজ থেকে 10 মাস আগে একজন মানুষ, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন, মিডিয়ার খবর। 10 মাস পরে একটা মামলা হয়েছে এবং সেই মামলায় একজন শিক্ষককে আসামি করা হয়েছে এবং বলা হয়েছে যে এটি হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের সঙ্গে এই শিক্ষক জড়িত এবং পুলিশ, করিতকর্মা পুলিশ কয়েক ঘন্টার মধ্যে সেই শিক্ষককে গ্রেপ্তার করেছে। অথচ এটি হত্যাকাণ্ড নয়, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন, মেডিকেল রিপোর্ট থেকে সবকিছুই আছে। অর্থাৎ যেখানে রাষ্ট্র
নিজেই নিপীড়ক হয়ে যায়, যেখানে রাষ্ট্র সরকার এই বিষয়গুলো কানেই তোলে না। নানা জায়গা থেকে অসংখ্যবার বলার পরেও আমাদের এখানে অনেক মানুষকে গ্রেপ্তার হওয়ার পর, জামিন পাওয়ার পর তাদেরকে আবার জেল গেটে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশের ইতিহাসে সাম্প্রতিককালে আমার মনে পড়ে না যে ওই জেল গেট থেকে অনেকেই গ্রেপ্তার হয়েছেন জামিন পাওয়ার পর, কিন্তু নারী নির্যাতনে গ্রেপ্তারের একদিন পরে জামিন। যদিও এর আগেও আপনাকে আমি মনে করিয়ে দিই, আমাদের বিচার ব্যবস্থাটা যে চুজ অ্যান্ড পিকের যে বিচারটা ছিল, সেখান থেকে আমরা বের হতে পারি। জুলাই অভ্যুত্থানটা আমরা স্বপ্ন দেখেছিলাম, জুলাই অভ্যুত্থান আমাদের রাষ্ট্রের চরিত্র এবং দৃষ্টিভঙ্গিতে পার্থক্য এনে দেবে, পরিবর্তন এনে দেবে। কিন্তু এখানে দেখা গেছে সেই পরিবর্তনটা আনেনি। আমাদের মনে করিয়ে দেব, মাহির কথা বলা হচ্ছে। আপনার মনে আছে ডাক্তার মুরাদ হাসান যখন তাকে টেলিফোনে মানে যে অশ্লীলতার প্রদর্শন করেছিল, এবং তখনকার সরকার কেবলমাত্র মুরাদ হাসানের মন্ত্রিত্ব পদ কেড়ে নিয়েছিল। আমি মনে করি সেটা ছিল একটা রাজনৈতিক সিদ্ধান্ত, কিন্তু মুরাদ হাসান যে অপরাধটা করেছিল, যে ক্রিমিনাল অফেন্সটা ছিল, সরকার সেই অনুযায়ী মুরাদ হাসানকে জেলে নেওয়ার কথা ছিল, জেলে নেয়নি। অথচ সেই একইভাবে প্রয়াত ব্যারিস্টার মইনুল হোসেন যখন মাসুদা ভাট্টি সম্পর্কে, আমি শেষ করে দেব, আমার মনে হয় একটা জায়গায় আপনি ভুল করছেন। ধরেন সরকার তার দায়িত্ব নেয়নি, তাকে মন্ত্রিত্ব থেকে বাদ দিয়েছে, কিন্তু তাকে আসামি করা, তার বিরুদ্ধে তদন্ত করা, এগুলি তো ওই ভিকটিমকে বা তার পরিবারকে মামলা করে করতে হবে, আদালতের ব্যাপার। কিন্তু সরকারের ধরেন এই যে ইসরাফিল নীলা ইসরাফিল, তিনি অভিযোগ দিয়েছেন দলের কাছে। দল কি করতে পারে? দল তো তাকে জেলে নিতে পারে না, দল তো তাকে আসামি করে পুলিশ দিয়ে মামলা মোকদ্দমা করতে পারে না, দল তাকে বহিষ্কার করতে পারে, দল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে পারে, তাই না? তারপর যদি তিনি প্রচলিত আইন আদালতের কাছে যান, সেটি আইন আদালতের ব্যাপার। ফলে আমার মনে হয় আপনি বিষয়গুলোকে তুলনা করছেন এমন ভাবে যে মিলে না। আগের সরকার যে মুরাদের কথা বললেন, আমি আপনাকে মিলাই দিব, জায়গা থেকে আমি আপনাকে মিলাই দিচ্ছি। একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তিনি কোথাও একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটালেন। আপনি সেই চেয়ারম্যানকে তার চেয়ার থেকে, তার দায়িত্ব থেকে সরিয়ে দিলেন। এর ভেতর থেকে কি ওই হত্যাকাণ্ডের বিচার আপনি নিশ্চিত করলেন? বিচার নিশ্চিত করলেন না। চেয়ারম্যানকে তার দায়িত্ব থেকে সরিয়ে দিলেন। একজন স্কুলের শিক্ষক তার একজন ছাত্রীকে যৌন নিপীড়ন করলো, আপনি শিক্ষককে তার দায়িত্ব থেকে সরিয়ে দিলেন। তার মানে কি তার অপরাধের শাস্তি আপনি নিশ্চিত করলেন? না, নিশ্চিত করলেন না। আছে কেন পারবেন না? কেন পারবেন না সরকার? আপনি যদি, আমি শেষ করি, আমি উদাহরণ তো আছে আমাদের এখানে। ব্যারিস্টার মইনুল হোসেন, সাংবাদিক মাসুদা ভাট্টি, না আমি আমার জায়গা থেকে আমি আপনাকে তথ্য দিয়েই বলছি। আমার মনে হয় কি আপনি ওই যে না, আপনার শুধু গরুর রচনা করেছেন, গরুর রচনা, এখন যেতে হবে নদী, আসছে নদীর রচনা। আপনার শুনতে ইচ্ছা করছে, না, আপনার যদি শুধু এনসিপির ক্রিটিকটা শুনতে ইচ্ছা করে, নিশ্চয়ই সেটা হতে পারে, সেটা হতে পারে। কিন্তু আমি যেটা বলছি, আগের সরকারের কাছে নিতে হবে, আপনি নেন। না, অবশ্যই আপনি যখন পলিটিক্যাল ইস্যুগুলো নিয়ে আসবেন, আপনি যখন পলিটিক্যাল ক্রিটিক গুলো করবেন, রাজনৈতিক ব্যবস্থার মধ্যে নারীর ইস্যুগুলো নিয়ে আপনি যখন কথা বলবেন, আপনি কি নির্দিষ্ট একটা রেজিমকে সামনে রেখেই কি করবেন? আপনি যদি ডক্টর ইউনূস সরকারের ক্রিটিকটা করা যায়, না শরীফ ভাই, যদি এমন হতো যে আগের, আপনি ভুল করছেন, কিন্তু আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন। এই জায়গাটা আমি বলছি যে আমাদের এখানকার সামগ্রিক অবস্থাটা আমি আপনাকে বলছি। অব্যাহতি না দিত, আগের সরকার যদি তাকে দায়িত্বে বহাল রাখতো, তাইলে আপনি বলতে পারতেন এটি অন্যায় করেছে। আমি আপনাকে উদাহরণটা দিচ্ছি, তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়াটা, এই সিদ্ধান্তটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত।
অবশ্যই এটা এটি একটা সিদ্ধান্ত। রাজনৈতিক সিদ্ধান্ত। এটি তো অনেক একজন- একজনকে আপনি মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিলেন একটা অভিযোগের ভিত্তিতে, এর চেয়ে বড় সিদ্ধান্ত আর কি হতে পারে? নো ভাই, নো নো আপনি নো বলেন নো তো। আমি আপনাকে উদাহরণ হিসাবে বললাম, আপনার সেখানে একজন NCP তো রাজনৈতিক কিছুই নেতা, করছে না। দাঁড়ান, একটা এখানে শরীফ ভাই, একজন রাজনৈতিক, আমি আমাকে বলতে দেন, কালো বলতে আমি শিখুন না আপনারা। না 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 আমি কালোকে কালো বলছি। আজকে এনসিপির বিরুদ্ধে যে অভিযোগটি এসেছে, যদি দেখতাম তাকে তাৎক্ষণিকভাবে এই তুষার সরোয়ারকে অব্যাহতি দেওয়া হয়েছে, যে তদন্ত কিংবা তাকে তার দায়িত্ব স্থগিত করা হয়েছে, যে আগে তদন্ত করি, বিচার মানে প্রমাণ হলে তোমাকে এখান থেকে অব্যাহতি দেওয়া হবে, আদারওয়াইজ তুমি আবার পুনর্বহাল হবা, তাহলে আপনি তুলনা করতে পারতেন। কিন্তু এখানে তারা তো কিছুই করছে না। আজকে 4 দিন পেরিয়ে গেছে, তারা কিছুই করছে না। এখন আপনি, আমি কি এনসিপি কে ডিফেন্ড করছি? আমি কি এনসিপি কে ডিফেন্ড করছি? না, ডিফেন্ড করছি না। কিন্তু এইভাবে যে না 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 আমি এনসিপি কে ডিফেন্ড করছি না। আমি আমাদের এখানে না, আপনি হয়তো আওয়ামী লীগের ক্রিটিক্সটা শোনার কারণে আপনি হয়তো নিজেকে ধরে রাখতে পারছেন না, কিন্তু আমি উদাহরণটা আপনাকে বললাম, উদাহরণটা বললাম। শিখুন আপনারা ভাই। না, অবশ্যই আমি সাদাকে সাদা বলবো। আমাদের এখানে যে পলিটিক্যাল, এর চেয়ে বড় আর কি হবে? তার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে তাকে যদি মন্ত্রিত্বে বহাল থাকতেন, তাহলে বুঝতেন উনি কতখানি প্রভাবশালী, যে সরকার তাকে বহাল রেখেছে। আমি আপনাকে উদাহরণ দিয়ে কিন্তু বলছি, আমি একটা অফিসের বড় কর্মকর্তা, আমি এই অফিসের ভেতরে, আমি তো বলবো আগের সরকারকে আপনার তীব্র সাধুবাদ দেওয়া উচিত, যে এরকম একটা অভিযোগের প্রেক্ষিতে একজন মন্ত্রীকে তারা বাদ দিয়ে দিয়েছে, একজন মন্ত্রীকে তারা মোটেই না। একজন মন্ত্রীর পদটা হচ্ছে রাজনৈতিক। তার দল সিদ্ধান্ত নিয়েছে যে তাকে আমি ক্যাবিনেটে জায়গা দিব। তিনি যখন অপরাধটা করেছেন, তখন তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া অথবা দলের পদ থেকে সরিয়ে দেওয়া, এই সিদ্ধান্তটা হচ্ছে রাজনৈতিক। আচ্ছা, একজন মন্ত্রী যদি কেউকে গুলি করে হত্যা করে, পিস্তল দিয়ে গুলি করে হত্যা করলো, আপনি তাকে তার জন্য মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিলেন, ওই হত্যাকাণ্ডের কি প্রতিকার হলো? ওই হত্যাকাণ্ড হলো না। মাই গড, আপনার মনে আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা আছে। না আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা না, আপনার হয়তো পছন্দ হচ্ছে না, আপনার হয়তো পছন্দ হচ্ছে না, এটা আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা না। সুমি খান, একটু বলেন তো, আমার মনে হয় শরীফ ভাইয়ের মাথার মধ্যে কিছু একটা ঢুকেছে। না মোটেই না। ওইটা তো করতে আইন আদালত, ওটা তো দল করবে না ভাই। আমার বাসায় যদি ডাকাতি হয়, তো আমি কি করতে পারি? আমি থানায় ফোন করতে পারি, পুলিশ এসে ধরবে, আমি তো ধরার দায়িত্ব না আমার ভাই। আমি শেষ করে দিই। আমি সুলতানার সাথে যদি সূত্রটা মেলাই, সুলতানের কথাতে এবং শরীফুজ্জামান শরীফের কথাতে, এটা আসলে আমি বা সুলতানা, আমরা কেউই কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নই। আপনি জানেন, আপনিও নাম, আমরা কেউই তিনজনের কেউই কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নই। আমাদের কারো ব্যক্তিগত জীবন, আমরা কেউ কোনো রাজনৈতিক, কিন্তু বাস্তবতা যেটা সুলতানার যেটা কথা, যে একজন মন্ত্রীকে, বাংলাদেশের ইতিহাসে এটা খুবই বিরল, মন্ত্রীকে যখন তার সাথে সাথে, এবং সে কিন্তু তার অবস্থানটা দাপুটে অবস্থান ছিল, তার দলে তার অবস্থানটা একটু ছিল, যে ৭২-এর সংবিধানটা তিনি একাই যুদ্ধ করছিলেন এটা নিয়ে। সেই অবস্থায় এই অভিযোগ আসার সঙ্গে সঙ্গে তাকে যখন ক্ষমতাচ্যুত করা হয়, বারবার সুলতানা এটাই বলতে চাইছে, অন্য কিছু না, এটাই বলতে চাইছে যে এটা তো সর্বোচ্চভাবে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী বলুন বা দলের সভানেত্রী বলুন, তিনি কিন্তু তাৎক্ষণিকভাবে এই পদক্ষেপটা একটা দৃষ্টান্ত, যাতে এটা ফলো করা হয়। সুলতানার প্রশ্নটা যেটা বলতে চাইছে আপনাকে, যে এনসিপির জায়গা থেকে, এনসিপি, এবিসিডি, ইএফজেড যেই হোক, ওদের একজন নেত্রীকে যখন একের পর এক অনেকগুলো অভিযোগ এসেছে নারী নিগ্রহের, ও বলতে চাইছে যে আমরা আমাদের অবস্থান থেকে আমরা কি মনে করছি না যে এনসিপির ভূমিকা প্রশ্নবিদ্ধ, এবং তাদেরকে তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থা নেওয়ার কথা, যে উচিত ব্যবস্থা নেওয়া উচিত, সেই জায়গাতে তাদের এখনো কোনো তৎপরতা নেই। আমি মনে করি আমি সুলতানার সাথে একমত, কারণ এই জন্য যে একটি সংগঠন দাঁড়াতে হলে তাদের যে এখনো যতটুকু জনমত থেকে যদি থাকে, অতটুকু তো তাদের বিরুদ্ধে যাবে, শুধুমাত্র এই ধরনের দায়িত্বহীনতা এবং দায়িত্বে অবহেলার কারণে। কারণ
এই নারী যদি আমাদেরকে, যেটা আজকে নীলা বলল, আর একটা দিন বাকি ওনার, 5 দিনের মধ্যে, তারপরে উনি দেখবেন। তিনি আমাকে প্রশ্ন করেছেন, আপনিও শুনেছেন, যে নীলার প্রতি আস্থা আছে কিনা। আস্থা থাকা বলতে তিনি প্রতীকী অর্থে নিশ্চয়ই বুঝাচ্ছেন যে তিনি যে একজন ভিকটিম, তিনি ভিকটিম হিসাবে তার প্রতিবাদী জায়গায় তিনি যে দলের প্রতি আস্থা রেখেছেন, এখনো মনে করছেন দল দেশকে ভালোবাসে। তদন্তের রিপোর্ট একটা আসবে 5 দিন পর, তিনি তার ভূমিকা তিনি পালন করবেন। কিন্তু আমি বলছি, আমি ভীত, সন্ত্রস্ত নীলার নিরাপত্তা, এবং নীলা যদি কোনো আইনি পদক্ষেপ নিতে যায় আদৌ সেটাতে তিনি সক্ষম হবেন কিনা, এবং তুষারের বিরুদ্ধে আইনগতভাবে কোনো ব্যবস্থা হবে কিনা। কারণ গত জুলাই থেকে এ পর্যন্ত তাদের যে আন্দোলন আমরা রাজপথে দেখেছি, এবং 5ই আগস্টে ক্ষমতায়ন হবার পর থেকে পুলিশ তো একভাবে শেষ হয়ে গেছে, কয়েক হাজার পুলিশের হত্যার পরে পুলিশ কখনোই মামলা নিচ্ছে না। একইভাবে সেই মামলা আদালতে উঠবে না, এবং বিচার হবে কিনা সেটা তো বহু দূরে। সুতরাং নীলার কি হবে? নীলার মতো আরো অসংখ্য, একটা দৃষ্টান্ত অন্তত তৈরি করা উপদেষ্টাদের। আমি যেটা বলছিলাম, আবারও সুলতানার কথাতে সেই জায়গাতেই আসছি, যে না, যদি এনসিপি তার জায়গাতে দায়বদ্ধ থাকতো, তার দায়িত্বশীলতায় তাদেরকে আমরা সক্রিয় দেখতে পারতাম, তাহলে ওই আস্থার জায়গাতে হয়তো, বা ওই আশাবাদের জায়গাতে আমরা থাকতাম যে তুষার যে ঘটনাটা করেছে, তারপর আবার কতটা ধৃষ্টতা, তার মধ্যে তো কোনো রকমের অপরাধবোধ আসেইনি। আবার আমরা দেখতে পেয়েছি ওই ভাইরালটা, যে কেন এই কথাগুলো কি বলেছে এবং সে দেখা করতে চাওয়ার বিষয়গুলো। তো তাদেরকে তাহলে 5 দিনেও তাদের ভূমিকা আমরা দেখিনি, যে কারণে সুলতানা বলছে আপনাকে, শরীফুজ্জামান শরীফ আপনাকে বলছে যে আপনি এইভাবে, আমার মনে হচ্ছে, আমার অভিমত, এভাবে মনে করার কারণ নাই যে আমরা শুনতে চাইছি এনসিপি খারাপ। নো, নট এট অল। আমরা বাস্তবতায় বসবাস করতে চাই, দৃষ্টান্ত দেখতে চাই, অন্য কিছু, যেটা পরবর্তীর জন্য নিরাপত্তা, নারীর এতটুকু নিরাপত্তা দেবে, গণধর্ষণের শিকার হবে না, কর্মক্ষেত্রে শিকার হবে না, সাংগঠনিকভাবে নিগ্রহের শিকার হবে না, একটা মেয়ে নিরাপদ থাকবে, এইটুকু। এবার আমি আমার কথাটা বলবো। নিশ্চয়। আচ্ছা, আমি আগের যে পয়েন্টটাই ছিলাম, ওই পয়েন্টটা আমি এখনো আছি। আমি আপনাকে উদাহরণ দিয়ে বললাম না, এই কারণে আছি আমার কাছে এই বিষয়টা একটা রাজনৈতিক দল। আচ্ছা, শহরের মধ্যে একটা বেওয়ারিশ লাশ পড়ে আছে, একজন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কোনো মানুষ এই হত্যাকাণ্ড নিয়ে থানায় মামলা করেনি, পুলিশ কি স্বতঃপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করবে না? অবশ্যই করবে। আপনি একজন নারীকে রাস্তায় নিগৃহীত করলেন, আপনার একটা পলিটিক্যাল আইডেন্টিটি আছে, এবং ওই সংগঠনটা আপনাকে বহিষ্কার করার ভেতর থেকে আপনার অপরাধটা কি হয়ে গেল, মাফ হয়ে গেল? নিশ্চয়ই না। আপনি যে কাজটি করেছেন, স্যার আমি বুঝতে পারছি আপনার পয়েন্টটা। এখন আপনি তো একটা ধরেন বৈষম্যহীন সমাজ, যেখানে ফুল পাখি লতা পাতা ছাড়া আর কোনো বিষয়ই নাই, এমন একটি সমাজের কথা বলছেন। যেই দেশে, যেই সমাজে প্রভাবশালীর বিরুদ্ধে মামলা হয় না, প্রভাবশালীর বিরুদ্ধে দল কোনো ব্যবস্থা নেয় না, সে কারণে না আমরা 5ই আগস্ট সরকারের বিরুদ্ধে এত আন্দোলন দেখলাম, রাইট? তো যেই সরকার ফেসিস্ট, যেই সরকার নিপীড়ক, যেই সরকার এত অত্যাচারী, সেই সরকারের আমলে একজন মন্ত্রিত্ব চলে যায় একজন নারীর অভিযোগের প্রেক্ষিতে, আর সেই সরকারকে আমরা বাদ দিয়ে দিয়েছি, সেই সরকার আর নাই, তারা একদম ধুলায় মিশিয়ে দিয়েছি আমরা। এখন আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এনসিপি গঠন করেছি, রাইট? সেই এনসিপিতে নারীরা একের পর এক অভিযোগ করে যাচ্ছে, নেতাদের কোনো কিছুই হচ্ছে না। আদালতে গিয়ে মামলা করা তো পরের কথা, কিন্তু এনসিপি এজ এ দল হিসেবে তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব দেখি না। যেখানে আগে সেই ফেসিস্ট তাদেরকে উৎখাত করা হলো, তারা তাদের মন্ত্রীকে অপসারণ করে দেয়, আর এখন এই এনসিপি তাদের একজন নেতাকে বাদ দিতে পারে না। আপনি এই পর্যন্ত থামেন, পরে আইন আদালতে তাদের বিচার হবে, ফাঁসি হবে, অনেক কিছু হবে, সেটা পরে। প্রাথমিক স্টেজে আসেন, তুলনা চলে? তুলনা করলে আপনি ফ্যাসিস্ট সরকারকে ভালো বলেন, প্রশংসা করেন, কারণ তাদের একজন প্রভাবশালী মন্ত্রীকে তারা অপসারিত করেছে। আমার রং? আমি আপনাকে আরো উদাহরণ দিতে পারি। আমি কোন প্রেক্ষাপটে কথাটা বলেছি এটা আপনি এখনো বুঝতে পারছেন।
আচ্ছা, আমি বলেছি যে আমাদের এখানে আইনের প্রয়োগের ক্ষেত্রে আমাদের রাষ্ট্রের সরকারের পলিসিটা হচ্ছে চুজ অ্যান্ড পিক। আপনার যাকে পছন্দ হবে আপনি তাকে ধরবেন, আপনার যাকে পছন্দ হবে না আপনি তাকে মাফ করে দিচ্ছেন। রাজনৈতিক আইডেন্টিটির কারণে, রাজনৈতিক পরিচয়ের কারণে এখানে বিচারটা আমরা সীমাবদ্ধ করে ফেলেছি। আপনি যখন রাজনৈতিক বিষয়গুলো নিয়ে কথা বলবেন, স্বাভাবিকভাবে কন্টেম্পোরারি অনেক ইস্যু আপনার সামনে আসবে। আমি এই কারণে আপনাকে উদাহরণটা দিলাম যে আমরা অপরাধীর বিচার করার ক্ষেত্রে কখনো কখনো সেক্টরিয়ান কতগুলো চিন্তা আমরা করি। আমি আপনাকে মনে করিয়ে দেই, আপনি হয়তো ওই যে ফ্যাসিস্ট ওটি বলার দরকার নেই। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আইনের, রাষ্ট্রের আইন, আমরা যেটা চেয়েছি এবং এখনো চাই আইনের শাসন, কিন্তু আমরা সেখানে শাসকের আইনের রিফ্লেকশনটা দেখেছি এবং এখনো দেখেছি কিভাবে বলবো? সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে কেন্দ্র দখল সহ অন্যান্য অপরাধের কারণে। ভাই শরীফ ভাই, আপনি কি দেখতে পাচ্ছেন এই যে মুরাদের মামলাটা দেখেন আপনি, মুরাদের বিরুদ্ধে এই যে বাংলা পত্রিকা আমি দেখতে পাচ্ছি মুরাদ এমপি পদ বাতিল হয়েছিল, তার এমপি পদ তার বাতিল হওয়ার ইয়ে ছিল, রাইট? আমি আপনাকে যেটা বলি, কিভাবে পাবেন আমি আপনাকে যেটা বলি, তার বিরুদ্ধে আদালতে মামলা করেন, আদালত কিভাবে করে ব্যবস্থা করবে, বিচারক কি ফয়সালা করবে? না, আপনি মুরাদের ওই জায়গাটায়, মুরাদ যে অপরাধটি করেছে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, আমি সেটি কিন্তু বলছি না। তো রাজনৈতিকভাবে মুরাদ, রাজনৈতিক ব্যবস্থাই চাচ্ছি আমরা, তো রাজনৈতিক ফৌজদারি সমস্যা, রাজনৈতিক আমরা যখন আলোচনাটা করছিলাম আমাদের আলোচনার মধ্যে আমি আপনাকে আপনি আমার সাথে আপনার এই আলোচনার মধ্যে গরুর সাথে মিলাতে পারেন না। আমি আপনাকে ক্লিয়ার করে বলি, আমরা যখন আলোচনাটা করছিলাম আমরা কিন্তু সুমি আপাও বারবার আনছিলেন যে সরকারের রোলটা কি, সরকার কি তার উপরে অর্পিত দায়িত্ব কি যথাযথভাবে পালন করছে। যখন এই আলোচনাটা এলো তখন কিন্তু আমি মুরাদ হাসানের উদাহরণটা এনেছি। আমি যে পর্যন্ত গিয়েছিলাম আমি আপনাকে জাস্ট একটু মনে করিয়ে দিই, আমাদের এখানে আইনের প্রয়োগের ক্ষেত্রে ওই যে আমি যেটা বললাম আইনের শাসনের বদলে আমরা এখানে শাসনের আইন প্রয়োগ করছি। আপনি উদাহরণ দেওয়া যায়, এখানে আপনি গুম কমিশন করছেন, আপনি জাতিসংঘ থেকে প্রতিনিধি নিয়ে আসছেন, কিন্তু গত 3 মাস ধরে আলোচনার মধ্যে আছে একজন তরুণ ইউটিউবার, তাকে আপনি গুম করে 2 মাস কোথায় রেখেছেন কেউ জানে না। এখন উদাহরণ দিতে গেলে, গুমের আলোচনা করতে গেলে এই বিষয়টি অবশ্যই আসবে। আপনি নারীকে যে আক্রমণ করা, এই বিষয়টি আনতে গেলে কন্টেম্পোরারি ইস্যুগুলো আসবে, শুধুমাত্র সরকার এবং এনসিপি কে নিয়েই বলতে হবে, নট দ্যাট। আমি সেটি মনে করি। এই বিষয়টা, আজকের আলোচনার বিষয়টাই এনসিপিতে নারীর নিরাপত্তা। তো আমরা বিষয় থেকে একটু দূরে সরে গেছি বোধহয়। তবে এক্ষেত্রে আমার মনে হয় সুলতানা, এটাও আমাদের মনে করা উচিত যে বেগম রোকেয়ার মূর্তি তো ছিল না, বেগম রোকেয়ার ছবি ছিল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকেয়া হলে কি ভয়ঙ্কর ভাবে কালিমা লিপ্ত করা হয়েছে। এবং মেয়েরা মানে নারী জাগরণের অগ্রদূতকে যেখানে মানে তাকে কালিমা লিপ্ত করে যে কলঙ্কিত ভূমিকা পালন করলো, তার বিরুদ্ধেও আমরা কিন্তু উপদেষ্টাদের বা রাষ্ট্রীয় কোনো ভূমিকা, বা এটা কিন্তু সাংবিধানিক ভাবে ওরা অপরাধ করেছে, ভয়ঙ্কর অপরাধ করেছে। এই অপরাধ প্রথম থেকে একটা জিনিস, একটা যে একের পর এক ধাপে ধাপে তারা যে অবমাননা করে যাচ্ছে। এখানে আমার একটা কথা মনে পড়ছে, বেগম সুফিয়া কামাল, একটা কথা বলি, শরীফুজ্জামান শরীফ একটা লাইন, বেগম সুফিয়া কামাল যখন রাজপথে, সেটা একেবারে পাকিস্তান আমলে আইয়ুব ইয়াহিয়ার বিরুদ্ধে থেকে শুরু করে বাংলাদেশ আমলে বঙ্গবন্ধুকে হত্যার পরে প্রথম রাজপথে বেগম সুফিয়া কামালি নেমেছিলেন যুদ্ধপরাধীদের বিচারের যাবি বা বীরাঙ্গনা। তিনি একটা কথা আমার মাকে বলছিলেন, আমার মা চট্টগ্রামে বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক
থেকে সভানেত্রী পর্যন্ত ধাপে ধাপে এবং কেন্দ্রীয় কমিটিতে উনি বলেছিলেন, বুঝলি মাকে খুব ভালোবাসতেন, আমরা বলতাম নানু। নানু বলেছিলেন যে জিয়াউর রহমান অনেকবার খুব চিন্তায় পড়ে গেছেন, উনি ক্ষমতায় আসার পর জামাতের ধর্মভিত্তিক রাজনীতিকে বৈধ করলো জিয়াউর রহমান, যেটা নিষিদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু, গোলাম আজমের নাগরিকত্ব দিল। জামাত যখন রাজপথে নিপীড়ন, নানান রকম নারী নিগ্রহ, নিপীড়ন এগুলো শুরু হলো এবং মুক্তিযোদ্ধারা সবাই লুকিয়ে গেল, সবগুলো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হলো। তখন রাজপথে যখন সুফিয়া কামাল, জিয়াউর রহমান নাকি বলেছিলেন যে এই অশিক্ষিত মহিলার পেছন পিছন কেন এত লোক যায়, আমি তো এটার কোনো অর্থ বুঝি না। তো তিনি একজন সামরিক শাসক, তার কাছে আসলে বেগম সুফিয়া কামালের ভূমিকাটা, যেটা আইয়ুব ইয়াহিয়া যে ধৃষ্টতা দেখায়নি, সেই জায়গাটা উনি বুঝতে পারছিলেন না। যেমন উনি আব্দুল্লাহ আবু সাইদ থেকে শুরু করে সৈয়দ আলতাফ থেকে শুরু করে সবাইকে ডেকেছিলেন ক্ষমতায় যেতে। পুরুষের মেধা, সম্মান, সামাজিক মর্যাদা তার কাছে যতটা সহজ, বেগম সুফিয়া কামাল, যাকে রবীন্দ্রনাথ ঠাকুর কবির মর্যাদা দিয়েছিলেন এবং রবি ঠাকুরের স্মরণ সভায় উনি অতিথি ছিলেন, সেই সম্মানটা পাইনি। এটাই আমি বলছিলাম যে নারীর সম্মানটা পেতে হলে আমাদের সেই সমাজটা প্রতিষ্ঠা করতে হলে একাত্ম হতে হবে। এবং যেটা শরীফুজ্জামান শরীফ বলেছেন, রাষ্ট্রের ভূমিকা ভয়ঙ্কর ভাবে প্রশ্নবিদ্ধ, উপদেষ্টাদের ভূমিকা এবং নারী নেত্রীদের ভূমিকা, ওই জায়গাটাতে আসছে। আচ্ছা, শেষ জায়গাটা আমি একটু সুমি আপাকে জাস্ট মনে করিয়ে দেই, এনসিপি বাইরে কেন গেল। সুমি আপা কিন্তু মহিলা পরিষদের ভূমিকা এবং সিপিবির একটা ঘটনাও টেনে নিয়ে এসেছেন। তো সেই কারণে উনি সিপিবি কে টেনে আনা বা মহিলা পরিষদকে টেনে আনলে এটি যদি শুদ্ধ হয়, আমি আওয়ামী লীগের সময়ের ঘটনাকে টেনে আনলে অশুদ্ধ হবে না কেন আমি জানি না। আমি শেষ করব এই জায়গাটায়, এনসিপি তার যে বিকাশের যে সম্ভাবনা আমি দেখেছিলাম, সেই সম্ভাবনাটাকে সে ক্রমশই নষ্ট করে ফেলছে। এনসিপির ভেতরে নানা ধরনের আর্থিক অনিয়ম সহ যে সমস্ত অনিয়মগুলো উঠছে, এই অনিয়মগুলোর যদি প্রতিকারে সে দৃশ্যমান উদ্যোগ গ্রহণ না করে, আমি দেখতে পাচ্ছি নয়া বন্দোবস্তর সম্ভাবনার থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এটা একসময় গণপ্রতারণায় রূপ নেবে। তাদের সম্ভাবনা কতটুকু তার থেকে ইম্পর্টেন্ট হবে যে তারা মানুষের সাথে প্রতারণা করছে কিনা। একটা রাজনৈতিক দল, তার ভিতরে নানা রকমের নানামুখী কর্মী নেতাদের সমাগম ঘটে। তার দায়িত্ব হচ্ছে এর ভেতরে সে যখন দেখবে যে তার আইডিওলজির সঙ্গে, তার আদর্শের সঙ্গে কারো মিল পাওয়া যাচ্ছে না, তার দায়িত্ব হচ্ছে স্বচ্ছতার কারণে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া। যদি ব্যবস্থা না নেয় এবং সেটিকে যদি সে ক্রমশই ওন করে, তাহলে ধরে নিতে হবে এই দলটি প্রকাশ্যে যে আদর্শের কথা বলুক না কেন, সে ভেতরে এমন কতগুলো নীতি ওন করে, যে নীতি এবং কৌশলগুলো মানুষের যে ক্ষোভ, মানুষের যে ঘৃণা, এই ঘৃণা উৎপাদন করার জন্য তাদের মধ্যে এক ধরনের অন্ধকারের চিন্তা আছে। শেষ করব এই জায়গাটায়, নারীর যে এগিয়ে যাওয়ার যে সংগ্রাম, এই সংগ্রামটা কেবলমাত্র নারীর না। নীলা ইসরাফিল যে আহ্বানটা আমাদেরকে জানিয়েছে, যে এই লড়াইয়ে শুধুমাত্র নীলা ইসরাফিল অথবা নারী সমাজ তার পক্ষে থাকবে এমনটা না। সমাজকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যৌথবদ্ধ লড়াইটা দরকার। এবং নারীর কর্মক্ষেত্র থেকে, রাজনীতির ক্ষেত্র থেকে বিভিন্ন জায়গায় তার যে একটা নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য একটা সুস্থ রাজনীতি ছাড়া কেবলমাত্র সরকার, আইন, মব এগুলো দিয়ে, পুলিশ প্রশাসন দিয়ে, বিচার দিয়ে আপনি এনশিওর করতে পারেন না। আমরা শুধুমাত্র এনসিপির ভেতরে না, এনসিপির বাইরেও যাদের বিরুদ্ধে এই ধরনের ঘটনাগুলো ঘটবে, আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং আমাদের জায়গা থেকে আমরা কথাগুলো বলবো। সরকারের কাছে অনুরোধ হচ্ছে, সরকার যেন ঠুটো জগন্নাথ হয়ে এখন পর্যন্ত যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে সেই নীতির থেকে সরে আসে। সরকারের ভেতরে যে নারী নেত্রীরা আছেন, আপনি আপনার উপদেষ্টার পদ থেকে বেরিয়ে আসার পর
আপনি এনজিও করবেন, প্রজেক্ট প্রপোজাল দিবেন, বিদেশিদের কাছে বলবেন নারীর ক্ষমতায়নের জন্য আমি এখানে কাজ করছি, এবং উপদেষ্টা থাকার যে পোর্টফোলিওটা এবং এখানে যে সামাজিক আপনার পজিশনটা গ্রহণ করেছেন সেটিকে সেল করবেন, এটি হবে না। এটি হবে এক ধরনের প্রতারণা। এবং আমরা মনে করি তারা তাদের জায়গা থেকে, যে নারী নেত্রীরা এই সরকারের সাথে আছে, প্রত্যেকেই উপদেষ্টা হওয়ার আগ পর্যন্ত নারীর অধিকার নিয়ে অসংখ্য কথা বলেছেন। এখন শুধুমাত্র মন্ত্রিত্ব রক্ষার জন্য মুখে কুলু পেটেছেন। এবং মনে রাখবেন, আপনারা অনন্তকাল মন্ত্রিসভায় থাকবেন না। আপনারা যে কাজগুলো করতেন, আবার হয়তো রাস্তায় এসে যখন এই কথাগুলোই বলবেন, তখন মানুষ আপনাকে প্রশ্ন করবে যে আপনি যখন দায়িত্বে ছিলেন তখন এই কাজগুলো কেন করেননি। অবশ্যই আপনাদেরকে সেই প্রশ্নের জবাবদিহিতার মুখে আসতেই হবে। নিশ্চয়ই এটাই বলতে চাই। জবাবদিহিতা আনাটাও একটু নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব। এনিওয়ে, শরীফুজ্জামান শরীফ এবং সুমি খান, আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি, যদিও নীলা ইসরাফিল এখন আমাদের সঙ্গে নেই, তবুও তার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সেই জন্য। আমরা সবাই তার সঙ্গে আছি এবং আমাদের একাত্ম হতেই হতেই হবে, আমরা বুঝতে পেরেছি, কিন্তু ঘন্টা পড়ে গিয়েছিল। যাই হোক, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে থাকার জন্য। অনেক ধন্যবাদ সুলতান। দর্শক কি বলে? দর্শকরা তো অনেক শেষ হইয়াও হইল না শেষ। হ্যাঁ, তো দর্শকরা অনেক কথা বলেছে, আমি কিছু কিছু দেখানোর চেষ্টা করেছি। আজকে আমি আর শরীফ ভাই ঝগড়াঝাটি করে সময় শেষ করে ফেলেছি। যাই হোক, শরীফুজ্জামান শরীফ এবং সুমি খান, আবারও দেখা হবে। শরীফ ভাইয়ের সঙ্গে দেখা হবে, আমি এখন থেকে একটা রুটিন করে ফেলেছি। শরীফ ভাইয়ের সঙ্গে প্রত্যেক শুক্রবার দিন বাংলাদেশ সময় রাত 11টায় দেখা হবে। প্রথম শুক্রবার, শেষ শুক্রবার দিতে হবে তো। আওয়ামী লীগের আর হচ্ছে গিয়ে প্রথম শুক্রবার, শেষ শুক্রবার, প্রথম শুক্রবার, শেষ শুক্রবার। জি, আবার দেখা হবে আপনাদের সঙ্গে। আপনারা ভালো থাকুন। কৃতজ্ঞতা সবাইকে। দর্শক, এই ভালো থাকুন সুমেপা। আয়োজনে আপনারা ভালো থাকুন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি।